কি অবস্থা সবার? সবাই অ্যাড হয়েছি? সবাই একটু দ্রুত অ্যাড হয়ে যাই। গ্রুপগুলোকে একটু গ্রুপে একটু জানাই দেবো যে আমাদের ক্লাস শুরু হয়েছে। আর সবাই একটু জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা। দেন আমরা শুরু করে দিব। আসলে একটু টাইমটা মেনটেন করতে পারতেছি না, মানে ক্লাসের উপর ক্লাস তো, এই জন্য মেনটেন করতে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, একটু কমেন্ট করে জানাও তো সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আর একটু সবাই ক্লাসটাকে একটু শেয়ার করবা। যেহেতু হচ্ছে ফ্রি ক্লাস নিচ্ছি আমরা, তোমাদেরও তো একটা রেসপন্সিবিলিটি আছে, তাই না বলো? যে ভাইয়ারা যেহেতু ক্লাস নিয়েছে, এটা যেন কিছুটা হইলো এখান থেকে তোমরাও বেনিফিটেড হও, আমরাও যেন কি হই, বেনিফিটেড হই, তাই না? সো আশা করব তোমরা সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করবা। আচ্ছা, আজকে আমরা পরিমাণগত রসায়নটা মেইনলি পড়বো। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে পরিমাণগত রসায়ন। এই পরিমাণগত রসায়নের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা যদি আগে অ্যানালাইসিস করি, দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা এই চ্যাপ্টারের, ঘনমাত্রার প্রকাশক বা ঘনমাত্রা রিলেটেড যা আছে সেগুলো, ঠিক আছে, এবং তাদের রূপান্তর যে ম্যাথগুলো আছে সেগুলো, নির্দেশক খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। জারণ বিজারণ এটার বিস্তারিত অনেক ইম্পর্টেন্ট। আর সাথে মূল সংখ্যা আর হচ্ছে গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা দেখবো। এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের 5 স্টার টপিক। কি টপিক? 5 স্টার টপিক। মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এগুলো। 3 স্টার কোনটা? এখান থেকে আয়োডিমিতি আর হচ্ছে আয়োডুমিতি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের একটু দেখতে হবে। 2 স্টার কোনটা? এইচপিএলসি আর হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি। 1 স্টার হচ্ছে বেয়ার ল্যাম্পার্টের সূত্র, ইউভিএস আর হচ্ছে কি এএস। তার মানে বোঝাই যাচ্ছে এই যে লাস্টের দিকে যে টপিকগুলো আছে, বিশেষ করে এই যে তিনটা টপিক, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এটা মোটামুটি আছে, বাট মেইন টপিকগুলো হচ্ছে কোনগুলো? এইগুলো। তাহলে তোমার এইগুলো সবচেয়ে ভালো করে পড়তে হবে। সবচেয়ে ভালো করে পড়তে হবে কোনটা? পরিমাণগত রসায়নের এই যে উপরের যে টপিকগুলো আমি দেখাইলাম, এগুলা মেইনলি ভালো করে পড়বো। তাহলে এক ক্লাসে সব তো শেষ করা সম্ভব না, বাট আমরা একটা একটা করে ট্রাই করব শেষ করার, যতটা শেষ করা যায় সম্ভব আর কি, তাই তো? ভাই, যার বিয়ে করার ইচ্ছা এখন আছে নাকি গেছে? রানা সরকার, কি কি অবস্থা বলাবান? ক্লাসগুলো দারুণ। আচ্ছা, রিভিশন ক্লাসগুলো কি পাবলিক গ্রুপে হবে? না রে, রিভিশন ক্লাস পাবলিক গ্রুপে হবে না, বাট প্রথম কয়েকটা ক্লাস আমরা পাবলিক গ্রুপে নিচ্ছি। কেন? ওই যে যাতে একটু তোমরা ভর্তি হতে হও, ঠিক আছে, যেহেতু একটা কোর্স রান করতেছি, যেন কিছু স্টুডেন্ট হয়, যেহেতু আমাদের গ্রুপটা ছোট, মানুষজন একটু কম জানে, ঠিক আছে, এর জন্য চাচ্ছি মানুষজনকে জানাইতে তোমাদের মাধ্যমে। আমার বিশ্বাস যে তোমরা বলবা যে আমরা ক্লাস কেমন নেই, বা তুমি কি ভর্তি হওয়ার মানে তোমার কাছে যুক্তিযুক্ত কিনা এটা। সো সবাই একটু ক্লাসটাকে শেয়ার করবা, সেইখান থেকেই হচ্ছে একটা আবদার। ওকে, ঠিক আছে। ঠিক আছে, পোলাপান এত কম কেন? কম কেন? গ্রুপে একটা মেসেজ দাও তো, গ্রুপে একটা মেসেজ দাও যে হচ্ছে ভাইয়া ইমিডিয়েট সবাইকে যাইতে বলছে, ইমিডিয়েট সবাইকে যাইতে বলছে। ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি। ফার্স্ট টপিক আমরা ট্রাইটেশন দিয়ে শুরু করব। সবার আগে আমরা কি করব? ট্রাইটেশন বা অ্যাসিড বেস ট্রাইটেশন যেটা আছে, ট্রাইটেশন দিয়ে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, সবার আগে আমরা অ্যাসিড বেস ট্রাইটেশন দ্বারা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে চলো আমরা যদি শুরু করা যায়, শুরু করবো বলো মান। হুম। আচ্ছা, তাহলে চলো শুরু করি। সবার আগে এই যে এটা এটা আমরা মোটামুটি ল্যাবে সবাই কাজ করছি, ঠিক আছে, আমরা মোটামুটি সবাই জানি, ঠিক আছে। তারপরে জাস্ট একটু বলা, এই যে এটা আছে না, এটাকে কি বলা হয়? বুরেট বলা হয়। এটাকে কি বলা হয়? বুরেট বলা হয় থাকে, তাই তো? আচ্ছা, এটা কি বলা হয়? বুরেট বলা হয়। বুরেট ক্যাপ ম্যাপ দরকার নাই, এটা তোমার জানার দরকার নেই ভাই, এটাকে বুরেট বলা হয়, এটা জানলেই হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। স্টপ কক চেনার দরকার, বাট তোমাকে বুরেটটা চিনতে হবে। এটাকে ফ্লাস্ক বলা হয়, এটাকে কনিক্যাল ফ্লাস্ক বলা হয়, কনিক্যাল ফ্লাস্ক।
এত ছোট হয়ে গেছে কেন? আচ্ছা, কি ফ্লাস্ক এটা? কনিক্যাল ফ্লাস্ক, বুঝতে পারছি, কনিক্যাল ফ্লাস্ক। তাহলে বুরেট আর হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। আর আমরা যে সরানোর কাজ করি, ঠিক আছে, সরানোর কাজ করি, সেই ক্ষেত্রে ইউজ করা হয় যেটা, সেটাকে আমরা বলি কি বলতো? সেটাকে আমরা বলি পিপেট। কি বলা হয়? পিপেট। তাহলে পিপেটও আমরা ইউজ করি, পিপেট। আচ্ছা, আমরা ট্রাইটেশন দ্বারা শুরু করছি। তাহলে অ্যাসিড বেস ট্রাইটেশন, ট্রাইটেশন দুই ধরনের হয়, একটা অ্যাসিড বেস ট্রাইটেশন আর একটা জারণ বিজারণ ট্রাইটেশন। তাহলে এটা এক নাম্বার অ্যাসিড বেস ট্রাইটেশন, আর একটা দুই নাম্বার পয়েন্ট আছে, এটার নাম কি বলছি আমরা? জারণ বিজারণ ট্রাইটেশন, জারণ বিজারণ। ঠিক আছে, জারণ বিজারণ ট্রাইটেশন কি? একটা জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। ট্রাইটেশন কাকে বলে বলো তো? আমরা জানি না আমরা ট্রাইটেশন কাকে বলে? জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। ঠিক আছে, তাহলে আমরা ট্রাইটেশনের সাহায্যে ঘনমাত্রা নির্ণয় করব কি? জানা দ্রবণ। এই জানা দ্রবণের একটা নাম আছে, আমরা জানি, এটাকে আমরা বলতে পারি প্রমাণ দ্রবণ। প্রমাণ, প্রমাণ দ্রবণ। ঠিক আছে, তাহলে জানা দ্রবণ বা প্রমাণ দ্রবণের সাহায্যে আমরা কি করব? অজানাটার, অজানা অজানা দ্রবণের কি নির্ণয়? ঘনমাত্রা নির্ণয়। কি নির্ণয়? মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয়। ঠিক আছে, তাহলে জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় বা প্রমাণ দ্রবণ সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি কি যন্ত্র ব্যবহার করা হয়। তাহলে যন্ত্র কি কি ব্যবহার করা হয়, আসবে তোমার কি কি যন্ত্র থাকে। তাহলে এক নাম্বার যন্ত্রের নাম হচ্ছে কি, এই যে এটা ওয়ান, বুরেট। দুই নাম্বার হচ্ছে কি, এই যে পিপেট, যেটা দ্বারা আমরা কি করি? স্থানান্তরের কাজ করি। ল্যাবরেটরি সুন্দর করে আমি পড়াইছি, ঠিক আছে, স্থানান্তর কাজ করি। আর এই যে ফ্লাস্ক, সেই ফ্লাস্কের নামটা কি জানি? কনিক্যাল ফ্লাস্ক। তাহলে হচ্ছে তিনটা, তাহলে এটা কি? তিন নাম্বার। তাহলে কয়টা যন্ত্র আছে বলতো? তিনটা যন্ত্র আছে। কি কি? বুরেট, পিপেট, আরেকটা হচ্ছে কি? কনিক্যাল ফ্লাস্ক। ঠিক আছে, আচ্ছা, এখন নর্মালি মেইনলি আমরা কি করি? এই যে এটা বুরেটে আছে না, বুরেটে যে দাগকাটা আছে, কিন্তু বুরেটে কি থাকে? এরকম দাগকাটা থাকে, ধরো 5-10 এরকম করে দাগকাটা থাকে। এই যে বুরেটের দাগকাটা থাকে, এইখানে নর্মালি আমরা প্রমাণ দ্রবণটা নিই। কি দ্রবণ নেই? প্রমাণ দ্রবণ। কি দ্রবণ? প্রমাণ দ্রবণ। আমি জানা দ্রবণটা আমরা সবসময় বুরেটে নিই। এই যে প্রমাণ দ্রবণটা আছে, এই প্রমাণ দ্রবণটাকেই আরেকটা নাম হচ্ছে ট্রাইটান্ট। ট্রাইটান্ট কি নাম? ট্রাইটান্ট। ট্রাইটান্ট তাহলে কই ইউজ হয়? বুরেটে ইউজ হয়। এখন এটা আমি যেভাবে একটা ছন্দ দ্বারা মনে রাখতাম যে প্রমাণ দ্রবণ বা ট্রাইটান্ট মনে রাখার, সেটা আমি ছন্দটা ছিল প্রমাণটা কি? প্রমাণ, প্রমাণটা কিটা? প্রমাণটা, প্রমাণটা। তাহলে প্রমাণ দ্বারা হচ্ছে এই যে এইটুকু, প্রমাণ দ্বারা হচ্ছে প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্বারা কি? প্রমাণ দ্বারা, এই যে প্রমাণ দ্বারা হচ্ছে প্রমাণ দ্রবণ। প্রমাণ টার, টার দ্বারা এটার এক নাম হচ্ছে টাইটার। কি বলা হয় এটাকে? টাইটার, টাইটার। তাহলে আবার এই যে টাইটার, টাইটার, বুঝছি কিনা? টাইটার। আরেকটা কি, এই যে দন্টার ন ট আছে, এখানে দন্টার ন কি আছে আর ট আছে না, এটা দ্বারা আমি মনে রাখতাম টাইটেন্ট। কি? টাইটেন্ট, ট্রাইটেন্ট, ট্রাইটেন্ট, বুঝছি কিনা? তাহলে যে প্রমাণ দ্রবণটা, তার নাম হচ্ছে টয়কার টার র, এর জন্য টাইটার। আর দন্তান্ন ট আছে, এর জন্য টাইটেন্ট। ঠিক আছে, আর এটা কই হয়? বুরেটে থাকে। তাহলে আবার প্রমাণ দ্রবণ কই থাকে? বুরেটে থাকে। ওটার নাম কি দিছি আপনার? প্রমাণটার। তাহলে এই প্রমাণ দ্রবণের নাম হচ্ছে টাইটার এবং টাইটেন্ট, বুঝছি? তাহলে আর এই যে এখানে আছে না, এটা কি বলতে? কনিক্যাল ফ্লাস্ক। এখানে কি থাকে? অজানা দ্রবণ, অজানা, অজানা দ্রবণ। এই অজানা দ্রবণ, এটার নাম কি ভাইয়া? এই অজানা দ্রবণ, এটার নাম কি ভাইয়া? এই অজানা দ্রবণ যেটা আছে, এটাকে বলা হয় উল্টাটা, এটাকে বলা হয় ট্রাইটেন্ট। ট্রাইটেন্ট এবং হচ্ছে কি, হ্যাঁ, ট্রাইটেন্ট বলা হয়। ঠিক আছে, বা অজানা দ্রবণ বলা হয়ে থাকে। বুঝতে পারছি? ক্লিয়ার এটা? তাহলে আশা করি ঝামেলা হওয়ার কথা না। তাহলে যন্ত্র তিনটা বললাম আমরা, কোনটাকে ট্রাইটেন্ট বলে, কোনটাকে টাইটার বলে, আর কোনটাকে ট্রাইটেন্ট বলে, সেটা আমরা দেখলাম। ঠিক আছে, ট্রাইটেন্ট কোনটা? ট্রাইটেন্ট যদি হয় সেটা হচ্ছে অজানা দ্রবণ, ট্রাইটেন্ট। এই দন্তান্ন ড, দন্তান্ন দ্রটা এখানে নাই, বুঝছে? কিন্তু ট্রাইটেন্ট আছে নাই। তাহলে আমরা এটা পড়বো না, আমরা যেহেতু এই ছন্দ এটা মিলাইছি, তার মানে এটাই পড়বো, আমরা বাকিগুলো আর পড়বো না। বুঝছি কিনা? বুঝছি কিনা? বুঝছি না? বুঝছি, বোঝার কথা। এই যে কনিক্যাল ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্ক কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ল্যাবরেটরি এক্সাম কিন্তু সুন্দর করে ভাঙায় ভাঙায় প্রত্যেকটা পড়াই দিছে। সো আশা করি আর প্রবলেম থাকার কথা না। এখন এই যে এইখানে নর্মালি তুমি যখন নিবা একটা দ্রবণের ঘনমাত্রা নিবা, সেই দ্রবণের ঘনমাত্রাটা নর্মালি জানা থাকে। ধরো উপরে উপরে যে কোনো একটা আমি প্রমাণ দ্রবণ নিলাম, যে কোনো একটা প্রমাণ দ্রবণ যদি আমি নেই, যেমন কি একটা, যে কোনো একটা প্রমাণ দ্রবণ, ধরো পটাশিয়াম ডাইক্রোমেট K2 Cr2O7, ঠিক আছে।
আচ্ছা, K2CR2 না, নর্মালি দেখো একটা জিনিস একটু বলি, সোডিয়াম কার্বনেট যেটা আছে এটা, সোডিয়াম কার্বনেটে সি আছে, সি থাকলে সেগুলোকে আমরা কি জানি বলি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাই না? প্রাইমারি সি থাকলে সেগুলো কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তার মানে এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোই প্রমাণ দ্রবণ হয়, বুঝছি কিনা? তাহলে এই প্রমাণ দ্রবণ কারা নর্মালি, এই যে যারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে, তারা হচ্ছে কি প্রমাণ দ্রবণ, বা 1 ডিগ্রিতে তো নর্মালি প্রাইমারি বলা হয়, এর জন্য এটাকে 1 ডিগ্রি লিখছে। তাহলে প্রমাণ দ্রবণ গুলা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাহলে এটা একটা প্রমাণ দ্রবণ, ঠিক আছে। তাহলে এটাকে এই জায়গায় বুরেটে নেওয়া উচিত, কিন্তু এটা একটা তীব্র ক্ষার, একটা ব্যতিক্রম, তো এর জন্য পড়াই দিলাম তীব্র ক্ষার, ঠিক আছে। এই বুরেটের কাচের ক্ষতি করে, কি করে এটা, বুরেটের ক্ষতি করে, বুরেট বুরেট বুরেটের কি করে, ক্ষতি করে, হ্যাঁ ক্ষতি করে, যার কারণে এই নর্মালি এই ক্ষেত্রে এটা নেওয়া হয় না, ঠিক আছে, এই ক্ষেত্রে এটা নেওয়া হয় না, বুঝতে পারছি। আর যাই হোক, যে কোনো একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নিলাম, যেটার এই যে দাগকাটা আছে না, তাহলে তুমি যদি এটা এই পর্যন্ত ভরো, ঠিক আছে, তার মানে ধরলাম এই পর্যন্ত হচ্ছে আয়তন 50 ml, কত 50, তাহলে তার আমি ভি জানি কিনা, তাহলে আমরা বলতে পারি না এটা হচ্ছে V1, বুঝতে পারছি না, যেহেতু সেটা প্রমাণ দ্রবণ, তার একটা ঘনমাত্রা আছে, সেই ঘনমাত্রাটাকে আমরা S1 ধরলাম, বুঝছি কিনা। আর এখানে ধরো এই যে এই পর্যন্ত, এখানেও দাগ কাটা থাকে, যেমন কনিক্যাল ফ্লাস্ক নর্মালি 250 পর্যন্ত হয়, কত হয় 250 পর্যন্ত হয়, ধরলাম এখানে দাগ কাটা এটা হচ্ছে 100, তাহলে 100 তার আয়তন, এটাকে আমরা বলতে পারি না যে V2 সমান সমান 100। তাহলে দেখো আমরা এখান থেকে কি জানতে পারতেছি, যে S1 V1 সমান সমান S2 V2, ঠিক আছে, এই সূত্রটা পাই। কিন্তু ট্রাইটেশনের ক্ষেত্রে এই সূত্রটা একটু এইভাবে না, আসলে ট্রাইটেশনের ক্ষেত্রে সূত্রটা আমরা লিখতে পারি NE সমান সমান হচ্ছে NE, ঠিক আছে, বা আরো যদি স্পেসিফিক ভাবে বলি যে N ইনটু E সমান সমান N ইনটু E, ঠিক আছে, N ইনটু E, ঠিক আছে। এই যে ইটা কি, ইটা হচ্ছে তুল্য সংখ্যা, এটা কি তুল্য সংখ্যা, এটা কি তুল্য সংখ্যা, ঠিক আছে, তুল্য সংখ্যা ইউজ করা হয়। ধরলাম এটাকে Na লিখলাম, এটা অ্যাসিডের, তাহলে এটা কি বেস, এটা হচ্ছে ক্ষারের। ট্রাইটেশন সবসময় যেহেতু অ্যাসিড ক্ষার ট্রাইটেশন পড়তেছি, তাহলে অ্যাসিড আর বেসই থাকবে, ক্ষারই থাকবে, তাহলে এটা অ্যাসিডের তুল্য সংখ্যা হবে, এটা ক্ষারের তুল্য সংখ্যা হবে। জাস্ট তুমি যদি এখানে বসায় দাও তাইলেই মিলা যাবে, তাহলে এটা অ্যাসিডের ক্ষেত্রে VA, ঠিক আছে, বা M1 ইও দিতে পারতা, সমস্যা নেই, ই এখানে কি হবে, তাহলে SB ইনটু হচ্ছে কত ই, তাহলে এটা অ্যাসিড ক্ষার ট্রাইটেশনের সূত্র হচ্ছে এইটা, যেই ক্ষেত্রে তুল্য সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ, যে বিশেষ করে ই ব্যাপারটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর এই যে এটা কি, এটা হচ্ছে লঘুকরণ সূত্র। এবার মেডিকেল একটা কোশ্চেন আসছে, লঘুকরণ সূত্র। এখন এই ট্রাইটেশন সূত্র, ঠিক আছে, ট্রাইটেশনের সূত্র আর হচ্ছে লঘুকরণের সূত্রের মধ্যে ডিফারেন্সটা কি, টাইট্রেশন, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি, এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে মেইনলি হচ্ছে কি, এই লঘুকরণ সূত্রের ক্ষেত্রে শুধুমাত্র একটা থাকে। আচ্ছা, আরেকটা জিনিস, লঘু আমরা করি কেমনে, যে কোনো একটা কিছু লঘু করি কেমনে বলতো বাচ্চা কাচ্চা, লঘু করার সিস্টেমটা কি বলতো, লঘু আমরা একটা ওয়েতেই করি, সেটা হচ্ছে পানি দিয়া, পানি, ঠিক আছে, পানি, ঠিক আছে, পানি দিয়ে। আর লঘুকরণ সূত্রে শুধু অ্যাসিড বা হচ্ছে কি থাকবে, বেস থাকবে, বা কি থাকবে, বেস থাকবে, একসাথে অ্যাসিড ক্ষার দুইটা থাকবে না। বা ট্রাইটেশনে অ্যাসিডও থাকবে প্লাস হচ্ছে কি বেস, অ্যাসিড আর বেসই থাকবে। আর এখানে শুধু হয় অ্যাসিড থাকবে, না হয় বেস থাকবে, তার সাথে তুমি কি ইউজ করবা, পানি ইউজ করবা। আর পানি দিলেই যে কোনো কিছু কি হয়, লঘু হয়। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু একটা অ্যাসিড বা বেস থাকে, সেই ক্ষেত্রে মূল সংখ্যা বা তুল্য সংখ্যার কোনো দরকার হয় না। বাট অ্যাসিড ক্ষার ট্রাইটেশনের ক্ষেত্রে কিন্তু তুল্য সংখ্যার দরকার হয়, বুঝতে পারছি। তাহলে তুমি যদি অ্যাসিড ক্ষার ট্রাইটেশন যে কোনো একটা বিক্রিয়া যদি আমরা দেখি, ধরো HCl, এই যে অ্যাসিড প্লাস হচ্ছে একটা ক্ষার, ধরো সোডিয়াম কার্বনেট, এই যেটা নিছি, ঠিক আছে, তাহলে এদের তুল্য সংখ্যা বের করার সিস্টেমটা কি, ঠিক আছে। তাহলে এই যে অ্যাসিডের তুল্য সংখ্যা এখানে কত, হাইড্রোজেন, আমরা জানি তুল্য সংখ্যা বের করতে পারি, আমরা তুল্য সংখ্যা বের করতে পারি কিনা। আজ সারাদিন ক্লাস করতেই গেল, হ্যাঁ সারাদিন ক্লাস করতেই গেছে। আচ্ছা, বিকালের ক্লাসগুলোর ডিউরেশন কমাই দিব আমরা, হ্যাঁ। এখন হচ্ছে এটা তোমাদের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। তোমরা যদি একটা ক্লাস, আসলে আমি যেটা বললাম 12 দিনে যদি পড়াইতে চাই, ঠিক আছে, আমি যদি অল্প টপিকও পড়াই, তাও আমার সারাদিন ক্লাস নিতেই হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে। তো একটু প্রেশার যাবে, ঠিক আছে, একটু প্রেশার নিতে হবে কিছুদিন, হ্যাঁ। আর আমি তো চাইলে তো এক টপিক যেমন ট্রাইটেশন পড়াইতেছি, এটা পড়াই শেষ করে দিলাম, বাকিটা তোমরা দেখে নাও,
কিন্তু আমি তো এটা করতেছি না, আমি ট্রাই করতেছি আমার ক্লাস থেকে কিছু আছে যে হচ্ছে ছন্দমন্দ পড়া, যেগুলো হয়তো বা তোমার কাজে আসবে না বা মনে কম থাকবে, বাট কিছু বেসিক জিনিস হয়তো বা একটা ক্লাস থেকে শিখতে পারবো, যেটা হয়তো বা তোমার কাজে লাগতে পারে অনেক। আচ্ছা, তুল্য সংখ্যার ব্যাপারটা জানি আমরা। তুল্য সংখ্যা পড়াইছে, তোমরা ক্লাস থেকে দেখে নিবা। যাই হোক, তারপর একবার মুখে বলে দিই, অ্যাসিডের ক্ষেত্রে যতগুলো হাইড্রোজেন থাকে সেটাই তার তুল্য সংখ্যা। হাইড্রোজেন 1 থাকলে 1, হাইড্রোজেন 2 থাকলে 2, 3 থাকলে 3। বুঝতে পারছি? কিন্তু ফসফরাসের ক্ষেত্রে ব্যতিক্রম। ঠিক আছে, ফসফরাস থাকলে ব্যতিক্রম। ফসফরাসের সূত্র হচ্ছে অক্সিজেন -1, অক্সিজেন সংখ্যা -1। এটা হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে, ফসফরাস পি এর ক্ষেত্রে, হ্যাঁ, এটা ব্যতিক্রম। তাহলে এখন তো বলো তো, একটু কমেন্ট করো তো। H3, এখানে না, আলাদাভাবে লিখি, H3PO4, H3PO3, H3PO2, এই তিনটার তুল্য সংখ্যা একটু বের করো। তাহলে এটার ই এর ভ্যালু সমান হচ্ছে কত? 1। আর এই যে ক্যাটায়ন বা লবণের ক্ষেত্রে হচ্ছে সূত্রটা হচ্ছে চার্জ ইনটু সংখ্যা। তাহলে সোডিয়ামের চার্জ হচ্ছে 1, সংখ্যা আছে সোডিয়াম কয়টা? 2টা। তাহলে এটা তুল্য সংখ্যা হচ্ছে 2। ই সমান কত? 2। বুঝছি কিনা? ই সমান কত? 2 হবে। আমি ম্যাথ করাবো না, জাস্ট বুঝাই দিচ্ছি, ছোট ছোট ম্যাথ আসলে তুমি যেন করতে পারো। তাহলে ই সমান 2। আবার এটার সূত্র কি? ক্যাটায়নের ক্ষেত্রে ক্যাটায়ন বা হচ্ছে লবণ, ক্যাটায়ন বা কি লবণ, লবণের ক্ষেত্রে সূত্র হচ্ছে কি? চার্জ ইনটু সংখ্যা, চার্জ ইনটু কি? সংখ্যা। এটা হচ্ছে তুল্য সংখ্যা সূত্র। ই সমান চার্জ ইনটু সংখ্যা। সোডিয়ামের চার্জ বা তার যোজনী ছিল 1 ইনটু সংখ্যা কয়টা আছে? 2টা। বুঝছি কিনা? তাহলে বাচ্চা কাচ্চা বলো তো, এই যে AlCl3, এটা বের করো, কমেন্ট করো। হ্যাঁ, 3 to 1, এই তো ইমরান, হ্যাঁ, চামিল অধিকারী, কিয়া, পিকে, ঠিক আছে, হ্যাঁ, ব্রানক্রাফটি, ওকে, গুড। হ্যাঁ, এটার কথা হবে তাহলে Al, এটা 6। এই কে 6 বলছে? ইমরান। না, এটা 6 কেমনে? এটার চার্জ কত? 3। সংখ্যায় কয়টা আছে? একটা। তাহলে ইনটু 1, তাহলে কত? এটা 3। হ্যাঁ, 6 কোনটা? এই যে Al2O3, এইটাতে 6 হবে, কারণ এখানে চার্জ আছে কয়টা? 3টা। চার্জ হচ্ছে 3+, কিন্তু সংখ্যা আছে কয়টা? 2টা। তাহলে কত হবে বলো তো? 6 হবে। পোলাপান 100 চাই, আমি 100 চাই, এত কম কেন পোলাপান? একটু শেয়ার কর। ঠিক আছে না? আচ্ছা, ওকে। তাহলে দেখো আমরা এই যে এটা যদি আমরা এখন কি করি, তাহলে এই পাশে আমার কি হয়েছে ওটা দরকার নাই। এসিড ক্ষেত্রে এটা সেই ইটা দরকার হয়, এই কি? এই ইটা দরকার হয়। তাহলে এই যে ই এর ভ্যালু, যেমন এটা এসিডের না, তাহলে এই যে ধরো এটা এসিড লিখে দাও যদি ভুল হয়, তাহলে এখানে শুধু 1 বসবে, আর এই ক্ষেত্রে কি বসবে? 2 বসবে। বুঝছো? এই ক্ষেত্রে কত? এই যে 2 বের হয়েছে, 2 বসবে। বুঝছি? তাহলে এসিড ক্ষেত্রাইটেশনের সূত্র এটা। আর এই যে এই সূত্রটা কি? আচ্ছা, আর এটা কি? শুধুমাত্র লঘুকরণের সূত্র। হ্যাঁ, কতটুকু পানি যোগ করতে হবে বা পানি বিয়োগ করতে হবে, আর সেই ক্ষেত্রে পানিটা মুখ্য। হ্যাঁ, পানিটাই মেনলি। আর লঘু সবসময় যে কোনো কিছু লঘু করি আমরা পানি দিয়ে। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স বুঝছি না? ক্লিয়ার? তুল্য সংখ্যা আশা করি এখন পারার কথা। আর জারণ বিজারণের তুল্য সংখ্যা কেমনে? বের করে জানো? জারণ বিজারণের তুল্য সংখ্যা, হ্যাঁ বাচ্চা কাচ্চা, জারণ বিজারণ, আজকে জারণ বিজারণ যেহেতু আছে, বলতো জারণ বিজারণের ক্ষেত্রে তুল্য সংখ্যা কেমনে বের করে? জানি এটা? যারা জানি তারা একটু কমেন্ট করবো, তাহলে ক্লিয়ার না টাইটেশনের ব্যাপারটা? যন্ত্রপাতি ক্লিয়ার? ওই দ্রবণগুলোর নাম কি বলে? এই যে এইটা অ্যাটলিস্ট মুখস্থ থাকে যেন, এই তিনটা। প্রমাণ দ্রবণ, সেটাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা? যার মধ্যে কি থাকে? সি থাকে। ব্যতিক্রম কোনটা জানি? HCl, তাই না? HCl। আচ্ছা, এগুলো টাইটেশন সম্পর্কে পড়লেই হয়ে যাবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ কথা যেটা, এই যে এখানে নির্দিষ্ট সময় এই যে এই স্টপ ককটা যখন খোলা দেওয়া হয়, উপর থেকে কি পড়ে? প্রাইমারি স্ট্যান্ডার্ড বা জানা দ্রবণের ঘনমাত্রাটা নিচে পড়ে। নিচে কি করে? পড়ে। এখন এইখানে ধরো তুমি কি নিচে, ধরো এসিড, যে কোনো একটা এসিড নিছো, তাহলে যখন এখানে পড়তে থাকবে, পড়তে যখন এসিড আর ক্ষারের প্রশমন মানে কি? নিউট্রাল হয়, নিউট্রালাইজেশন বা প্রশমন বিক্রিয়া। যখন নিউট্রাল হয়ে যায়, আচ্ছা ওকে, যখন নিউট্রাল হয়ে যায় তখনই কি হয়? একটা বর্ণ দেয়। এইখানে একটা জিনিস ইউজ করা হয় যেটাকে বলা হয় নির্দেশক। কি বলা হয়? নির্দেশক। এই নির্দেশক হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। এই নির্দেশকটা আমরা এখন পড়ব। ওকে, তাহলে চলো শুরু করি। নির্দেশক দেখো 5 স্টার টপিক জাবিড ইউনিটের জন্য। নির্দেশক কি স্টার টপিক? 5 স্টার টপিক। খুবই 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 ইম্পর্টেন্ট নির্দেশক। তাহলে এই যে নির্দেশক আছে, নির্দেশকগুলো আমরা কিভাবে পড়বো, বা নির্দেশক কি জিনিসটা?
নির্দেশক হচ্ছে এমন একটা জিনিস যেটা নির্দিষ্ট পিএইচ এ বর্ণ পরিবর্তন করতে পারে। নির্দেশক পিএইচ এ কি করতে পারে? বর্ণ পরিবর্তন করতে পারে। তো চলো একটু নির্দেশক সম্পর্কে কিছু জিনিস জানি, ঠিক আছে? যেগুলো বইয়ে আছে সেগুলো ছাড়া আমি বাড়তি কিছু জিনিস বলি, সেটা হচ্ছে তাহলে কি নির্দেশক। তাহলে নির্দেশক হচ্ছে দুর্বল জৈব অ্যাসিড বা দুর্বল জৈব ক্ষার। এক নাম্বার বৈশিষ্ট্য কি? দুর্বল জৈব অ্যাসিড। একটা কোশ্চেন পাবা তুমি জাহাঙ্গীরনগর বা যে কোনো ভার্সিটিতে একটা কোশ্চেন তুমি পাবাই পাবা। জারণ বিজারণটা কেমনে করে এটা কেউ জানি না আমরা, হ্যাঁ কেউ জানি না। আরে হতাশা জনক। দুর্বল জৈব অ্যাসিড বা দুর্বল জৈব কি ক্ষার হচ্ছে নির্দেশক, ঠিক আছে? দুর্বল জৈব অ্যাসিড বা দুর্বল জৈব ক্ষার হচ্ছে নির্দেশক। পোলাপান এই যে জাদুকরি ট্রিক্স দিব, নির্দেশকের সারা জীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একটু থাকো পোলাপান কমে গেলে কেন হুট করে? একটু মেনশন দে গ্রুপে, একটু জানা, গ্রুপে একটু বলো যে ভাইয়া বলছে যে ইমিডিয়েট সবগুলাকে ক্লাসে আসতে। আচ্ছা ওকে, দুর্বল জৈব অ্যাসিড বা দুর্বল জৈব ক্ষার, ঠিক আছে? আচ্ছা নির্দেশকের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবো আমরা। আচ্ছা নির্দেশকের উদাহরণ খুবই ইম্পর্টেন্ট আসে যে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার বা দুর্বল অ্যাসিড সবল ক্ষার হলে নির্দেশক কোনটা। তাহলে আমরা মনে রাখবো এই যে দুর্বল জৈব অ্যাসিড আছে না, এর থেকে এই যে কোনো একটা মনে রাখবো যে দুর্বল জৈব অ্যাসিড সেগুলা কারা কারা? দুর্বল জৈব অ্যাসিড দুইটা, একটা হচ্ছে ফেনফথেলিন, ফেনফথেলিন, আরেকটা হচ্ছে থাইমল ব্লু। এই যে থেলিনের থ আছে, থাইমল ব্লু, থাইমল ব্লু, ঠিক আছে? তাহলে এই যে দুর্বল জৈব অ্যাসিড শুধুমাত্র এই দুইটা, এছাড়া বাকি যা আছে সেগুলো হচ্ছে দুর্বল জৈব ক্ষার। তাহলে তোমার মাথায় মনে রাখতে হবে নির্দেশক মানে দুর্বল জৈব অ্যাসিড বা দুর্বল জৈব ক্ষার। আর দুর্বল জৈব অ্যাসিড বলতে ফেনফথেলিন, থাইমল ব্লু। তাহলে মিথাইল অরেঞ্জ কি, মিথাইল রেড কি, সেগুলো সব দুর্বল জৈব ক্ষার। বুঝতে পারছি এইটুকু? আচ্ছা ওকে, এখন আসো যেটা আসল ট্রিক শিখাচ্ছি, একটু পরে আমি বুঝাবো। এই যে নির্দেশকগুলো আছে, নির্দেশকগুলোর ক্ষেত্রে আমরা মনে রাখবো নির্দেশক নির্ভর করে দুর্বলটার উপর। আমার ট্রিকটা মনে রাখবা, এমসিকিউটা পারাটা জরুরি। দুর্বলটার উপর, বুঝতে পারছি? আচ্ছা তাহলে নির্দেশক নির্ভর করে দুর্বলটার উপর, আর পিএইচ নির্ভর করে কি নির্ভর করে? পিএইচ নির্ভর করে সবলটার উপর, ঠিক আছে? যেমন একটু যদি বলি, নিলা তুমি সবল অ্যাসিড, সবল ক্ষার, সাথে হচ্ছে দুর্বল অ্যাসিড নিলা। কি নিলা? দুর্বল অ্যাসিড। এই সকল জৈব অ্যাসিড কি অ্যাসিড? সকল জৈব অ্যাসিড কি হয়? সবসময় দুর্বল অ্যাসিড। আবার জৈব অ্যাসিড কি হয়? জৈব অ্যাসিড হচ্ছে কি দুর্বল। জৈব অ্যাসিড সবসময় কি হয়? দুর্বল অ্যাসিড। জৈব অ্যাসিড সবসময় কি হয়? দুর্বল অ্যাসিড। তাহলে এটা কি নিশ্চয় সবল ক্ষার আর হচ্ছে দুর্বল অ্যাসিড। তাহলে আমি কি বলছি যেটা দুর্বল এই যে যেটা দুর্বল সেটার উপর নির্দেশক নির্ভর করে, যেটা দুর্বল সেটার উপর কি করে? নির্ভরশীল। এই যে দুর্বলটার উপর কি নির্দেশক নির্ভর করে, এই যে নির্দেশক নির্ভর করে। তাহলে দুর্বল কে এখানে আছে? অ্যাসিড। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কোন নির্দেশক ইউজ করবা? কোনটা? দুর্বলটাকে অ্যাসিডের নির্দেশকটা ইউজ করবা। অ্যাসিডের নির্দেশক কিন্তু আমি তোমাকে পড়াইছি মুখস্থ, ফেনফথেলিন, থেলিনের থ আছে, এর জন্য কি হবে? থাইমল ব্লু। তাইলে এই বিক্রিয়ার নির্দেশক কে কে? একটা হচ্ছে ফেনফথেলিন, ঠিক আছে? এই যে ফেনল, ঠিক আছে? ফেনফথেলিন। আরেকটা হচ্ছে কি? থাইমল ব্লু। ক্লিয়ার কিনা? আচ্ছা কিন্তু এইটার ক্ষেত্রে পিএইচ কত হবে? আমি বলছি পিএইচ কার উপর নির্ভর করে? এই যে বাচ্চা কাচ্চা, পিএইচ কার উপর? সবলটার উপর নির্ভর করে। কার উপর? সবল কে এখানে? ক্ষার। তাহলে ক্ষারের পিএইচ কত হবে? তাহলে এই বিক্রিয়ার জন্য পিএইচ হবে 8-এর বেশি। ক্ষার মানে 7-এর বেশি। 7-এর কম হলে কি? সেটা আমরা বলি কি বলো? অ্যাসিড। 7-এর বেশি হলে সেটাকে আমরা ক্ষার বলি, 7 হইলে নিউট্রাল পিএইচ বলি। আচ্ছা তাহলে এটা কত হবে? 8.8 হয়। 8 কত হয়? 8 হয়। বুঝতে পারছি? তাহলে উল্টা যদি আমরা দেই, একটা সবল অ্যাসিড নিলাম, ধরো HCl একটা অ্যাসিড, তার সাথে একটা দুর্বল ক্ষার নিলাম, ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিলাম। বুঝছি কিনা? আচ্ছা ওকে, যেহেতু কোনটার উপর জানি পিএইচ নির্ভর করে বলো তো? পিএইচ নির্ভর করে সবলটার উপর। পিএইচ কারটার উপর নির্ভর করে? সবলটার উপর, তাই তো? আর নির্দেশক নির্ভর করে দুর্বলটার উপর। তাহলে দুর্বলকে ক্ষার। ক্ষারের নির্দেশক কোনগুলা? ক্ষারের নির্দেশক যেগুলো ওখানে ছিল না কি কি ছিল না? এই যে মিথাইল অরেঞ্জ, ঠিক আছে? মিথাইল অরেঞ্জ,
মিথাইল, মিথাইল রেড, বুঝছে কিনা, রেড, এগুলো যা আছে এগুলা। পিএইচ নির্ভর করে কোনটার উপর, সবলটা, সবলকে হ্যাঁ তীব্রকে অ্যাসিড, তাহলে সবলটা পিএইচ, অ্যাসিডের পিএইচ সবসময় কত হয়, 7 কম, কত হয় 7 কম, তাহলে এটা কত হবে, এটা একটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে 5.27, বুঝছি কিনা, দুইটা এমসিকিউ বুঝছো কিনা, এই এমসিকিউ তোমার একটা আসবেই আসবে, এবার মেডিকেলও আসছে, এবার মেডিকেলও আসছে, কোনটা জানি আসছে, এবার মেডিকেলও আসছে মনে হয়, যে মেডিকেল মনে হয় আসছে যে তীব্র অ্যাসিড, এটা মনে হয় মেবি এটা, যে তীব্র অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিড প্লাস হচ্ছে সবল, দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার, এটা আসছিল না, কমেন্ট করবে একটু, দুর্বল ক্ষার, তাদের নির্দেশক কোনটা, তাহলে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড হবে, বুঝতে পারছি? তাহলে দেখো এখন পারবা কিনা, পারবা, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, হ্যাঁ মিথাইল অরেঞ্জ, ঠিক আছে, ওকে গুড, পারবো না আমরা, আশা করি পারার কথা। তাহলে এই যে জাস্ট দুইটা কথা, নির্দেশক নির্ভর করে দুর্বলটার উপর, পিএইচ নির্ভর করে সবলটার উপর, ক্লিয়ার? আচ্ছা তাহলে চলো নির্দেশক সম্পর্কে যে বেসিক কথাগুলো এখানে আছে সেগুলো আমরা যদি বলি। নির্দেশকের বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট। নির্দেশক একটা নির্দিষ্ট পিএইচ বর্ণ পরিবর্তন করে, যে কোনো সময় সে বর্ণ পরিবর্তন করে না, প্রত্যেকটার এক নির্দিষ্ট পিএইচ রেঞ্জ আছে, ওই রেঞ্জেই যে বর্ণ পরিবর্তন করে, ঠিক আছে? আচ্ছা ওকে, তারপর প্রতিটা নির্দেশকের সামান্য পিএইচ পরিবর্তন বা প্রতিটা নির্দেশক সামান্য পিএইচ পরিসরে বর্ণ পরিবর্তন, অল্প পিএইচ পরিসরে বর্ণ পরিবর্তন করতে পারে। আচ্ছা, অম্ল ক্ষারক যুগলের টাইট্রেশনের জন্য একটা নির্দেশক কি থাকে, নির্বাচন করার প্রয়োজন, মানে যে কোনো একটা স্পেসিফিক নির্দেশক থাকবে একটা বিক্রিয়ার জন্য। এগুলা লেস ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, বাট তারপরে আমরা মনে রাখবো, বাট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটা, হ্যাঁ এই তিনটা বৈশিষ্ট্য আমাদের মাস্ট থাকতেই হবে। তাহলে নির্দেশকের বর্ণ যথেষ্ট স্থায়ী, স্থায়ী এবং উজ্জ্বল হইতে হবে। তুমি ধরো ল্যাবে যখন কাজ করো, তুমি ধরো একটা ট্রাইটেশন বানাইছো, সেটা বানানোর পর সেটা তুমি ল্যাবে নিয়ে গেলা, কি করলা, ল্যাবে নিয়ে টিচারকে দেখাবা, তুমি নিয়ে যাইতে যাইতে সেটা কালার নষ্ট হয়ে গেছে, তাহলে স্যার তোমাকে পিটুনি দিবে না, স্যার বকা দিবে না যে কি ট্রাইটেশন বানাইছো, কালারই পরে নেই। তাহলে এর জন্য বর্ণ কি হইতে হবে, স্থায়ী হইতে হবে, অ্যাটলিস্ট টিচার পর্যন্ত কেন কালারটা দেখা যায়, ঠিক আছে, স্থায়ী উজ্জ্বল হইতে হবে। এরপর কি, বর্ণটা হঠাৎ পরিবর্তিত হয়ে যাবে, যখন ওই যে এক ফোঁটা অ্যাসিড আর ক্ষার নিউট্রালাইজ হওয়ার পর এক ফোঁটা বেশি পড়লে সাথে সাথে কালার পড়ে যাবে, তুমি এক ফোঁটা বেশি দিলে সাথে সাথে কি হয়ে যাবে, কালার পড়ে যাবে, তাহলে বর্ণ হঠাৎ পরিবর্তন হতে হবে। আর কি হবে, সমাপ্তি বিন্দুতে নির্দেশকের বর্ণ পরিবর্তন হতে হবে, কি হতে হবে, সমাপ্তি বিন্দুতে নির্দেশকের বর্ণ পরিবর্তন হতে হবে, বুঝছি? ক্লিয়ার এই তিনটা? আশা করি ক্লিয়ার হওয়ার কথা। আসো এই ছক, জাহাঙ্গীরনগরের জন্য এই ছক ইনফিনিটি স্টার, ঠিক আছে, ইনফিনিটি স্টার কোশ্চেন আসবে। তাহলে এই ছক কিভাবে পড়া যেতে পারে, চলো দেখো, মেডিকেল যাবি 19-20 বিভিন্ন প্রত্যেক বছর আসছে, অনেক কোশ্চেন আসছে এখান থেকে। তাহলে এটা আমরা কিভাবে পড়তে পারি, একটা গল্প দিয়ে পড়বো। ধরো মিমি আর লিটন, কে, মিমি আর লিটন দুই ফ্রেন্ড, মিমি আর লিটন কি দুই ফ্রেন্ড। এই যে মিমি আর লিটন মোর দেন ফ্রেন্ড আর কি, ফ্রেন্ডের চাইতে একটু বেশি কিছু, তাই না? আজকে আমরা জানি দেখায় হাত দিয়ে, কেমন জানি দেখায়, যাই হোক মোর দেন ফ্রেন্ড আর কি, বা জাস্ট ফ্রেন্ডও বলতে পারো আর কি। আচ্ছা, তো ওরা প্ল্যান করছে যে হচ্ছে যে কোনো একটা অকেশন যদি আমরা চিন্তা করি, ধরো এই 14ই ফেব্রুয়ারি আসতেছে, ভালোবাসা দিবস, তারা হচ্ছে একটা রেস্টুরেন্টে খাইতে যাবে, বুফে খাইতে যাবে, কিন্তু কে খাওয়াবে, মিমি খাওয়াবে আর কি, ঠিক আছে? তো মেয়েটার নাম হচ্ছে মিমি, ছেলেটার নাম হচ্ছে লিটন। কি ক্যারেক্টারগুলা কি, মিমি আর লিটন, ক্যারেক্টারগুলোর নাম কি বললাম, দুইটা ক্যারেক্টার বলছি, একটা মেয়েটার নাম হচ্ছে মিমি, গল্পটা শোনো, মিমি, ছেলেটার নাম হচ্ছে লিটন। কি 14ই ফেব্রুয়ারি আসতেছে তাই না, 14ই ফেব্রুয়ারি, এই যে 14ই ফেব্রুয়ারিতে তারা কি করবে, এই মিমি লিটনকে বুফে খাওয়াইতে নেবে। বুফে বুঝো তো, যে হ্যাঁ অ্যাভেলেবেল খাবার থাকে, একটা নির্দিষ্ট টাইম থাকে, তুমি যা খাইতে পারো। অবশ্য এই ক্ষেত্রে মেয়েদের নিয়ে খাইতে গেলে লস প্রজেক্ট, মেয়েরা এমনিতেই কম কম খায়, তাই না? খাওয়া উচিত হচ্ছে যারা বেশি বেশি খাইতে পারে। আমি ভালোই খাইতে পারতাম আগে, এখন বয়স হয়ে যাচ্ছে তো দিন দিন খাইতে পারি না আগের মতো, আগে ভালোই খেতে পারতাম। তাহলে মিমি লিটনকে বুফে খাওয়াবে, কিন্তু তাদের শর্ত হচ্ছে দুইজন সেম কালারের পাঞ্জাবি বা শাড়ি পরবে, ঠিক আছে? বুঝাই যাচ্ছে মেয়েদের কালার লাল কালারের শাড়ি বা লাল কালারের পাঞ্জাবি, ঠিক আছে? তাহলে মিমি লিটন লাল কালারের একটা পাঞ্জাবি পরবে, পাঞ্জাবি পরে কই গেছে বলো, বুফে খাইতে গেছে। এখন বিভিন্ন জায়গায়, যেমন হচ্ছে ঢাকায় বিভিন্ন রোড আছে না, গ্রিন রোড, ঠিক আছে, যেমন আমাদের ময়মনসিংহে আছে কলেজ রোড, দুর্গাবাড়ি রোড, এমন বিভিন্ন রোড থাকে, একটা রোডের নাম থাকে না, সিকে ঘোষ রোড, এরকম অনেক নাম থাকে, বেইলি রোড, তাই না? আর যাই হোক, তো যেই রোডে হচ্ছে রেস্টুরেন্ট বেশি আছে, ওই রোডটার নাম হচ্ছে ক্রিসল রোড। কোন রোড? ক্রিসল রোড।
যেখানে তারা রেস্টুরেন্টের নাম ছিল থাই ফেনফথেলিন রেস্টুরেন্ট। তাহলে ছন্দটা হচ্ছে মিমি লিটনকে বুফে খাওয়াবে থাই ফেনফথেলিন রেস্টুরেন্টে। তাহলে ছন্দটা কি, কিন্তু তারা ড্রেস কিন্তু লাল পরছে, ড্রেস কিন্তু কি পরছে, লাল পরছে। আচ্ছা হ্যাঁ জায়গা নাই, তাহলে আমরা একটু নিচেই লিখি, ছন্দটা আগে লিখি। তাহলে মিমি মিমি লিটনকে লিটনকে কি খাওয়াবে, বুফে খাওয়াবে, বুফে খাওয়াবে, খাওয়াবে না এমনি মেলানোর জন্য, বুফে খাওয়াবে। মিমি লিটনকে বুফে খাওয়াবে কোথায়, ক্রিসল রোডের, ক্রিসল রোডের রোডের থাই ফেনফথেলিন রেস্টুরেন্টে, ফেনফথেলিন রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের কোনো কালার হবে, রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে বুঝছে কিনা। মিমি লিটনকে বুফে খাওয়াবে ক্রিসল রোডের থাই ফেনফথেলিন রেস্টুরেন্টে। আবার মিমি লিটনকে বুফে খাওয়াবে ক্রিসল রোডের থাই ফেনফথেলিন রেস্টুরেন্টে। এটা যদি তুমি মাথায় রাখতে পারো, এই ছক পুরোটা শেষ, এই ছক কি হয়ে যাবে, পুরোটা শেষ। আমি নিচ থেকে আমি সিরিয়াল মেনটেন করতেছি। আচ্ছা তাহলে আমরা একটা দিক থেকে শুনি, তাহলে নিচ থেকে শুরু করবে। থাইমল ব্লু লেস ইম্পর্টেন্ট, এটা লাগে না, এই যে ডিউনিতে আসছিল মিথাইল অরেঞ্জ, তাহলে আমরা এখান থেকে শুরু করবো। আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমরা এই পিএইচ এর বর্ণ পরিসর জাহাঙ্গীরনগর আসে খুব। এই বর্ণ পরিসর যখনই তুমি রেঞ্জ পড়বা, যে কোনো এক সাইড পড়বা, আমরা শুধু এক সাইড পড়বো। কোন সাইড পড়বো, এই এক সাইড পড়বো, ওই সাইড আর বাদ, শুধুমাত্র কি করবো, এই এক সাইড পড়বো। দেখো আমি সিরিয়ালটা এমন ভাবে মেনটেন করছি, ছোট থেকে বড় দিয়ে গেছে। এর জন্য তুমি সবসময় রেঞ্জ, যেখানেই রেঞ্জ পড়ো, তুমি যদি কঠিন বা যেভাবে পড়ো না কেন, সবসময় সিরিয়াল মেনটেন করবো, হয় বড় থেকে ছোট, না হয় ছোট থেকে বড়, তাহলে দেখবা পড়াশোনা কিছুটা হলেও সহজ হবে। তাহলে দেখো যে মিমি মিমি তাহলে প্রথম 3 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এখন বলতে পারো ভাইয়া অরেঞ্জ, অরেঞ্জ আর হচ্ছে রেড, অরেঞ্জ আর রেড কেমনে বুঝবো যে রেড আগে না অরেঞ্জ আগে? এখন বলো তো, এই যে সরু সরা র আগে নাকি সরু আগে? ছোটবেলায় কোনটা আগে শিখছিলা, সরু আগে শিখছো না? ক খ তারপরে সরু, ডেফিনেটলি র সব বাদ দিয়ে র আগে শিখো নাই, তাই না? তাহলে অরেঞ্জ আগে, তাহলে আগে মিথাইল অরেঞ্জ, তারপরে পরের মি দ্বারা হচ্ছে কি, মিথাইল রেড। লিটন দ্বারা হচ্ছে লিটমাস, লিটনকে কি খাওয়াবে, বুফে খাওয়াবে। বো দ্বারা হচ্ছে ব্রোমোথাইমাল ব্লু, ফে দ্বারা ফেনল রেড। কোন রোডে, ক্রিসল রোডের কি রেস্টুরেন্ট, থাই ফেনফথেলিন রেস্টুরেন্টে, থাই ফেনফথেলিন রেস্টুরেন্টে, ঠিক আছে। তাহলে ছন্দ রাখছি না। এখন এটা কেমনে মনে রাখবা, এই যে 8.280 এটা এমনি মনে থাকবে, মনে থাকবে না। এটা আমি যেভাবে মনে রাখতাম, একটু খেয়াল করো ভাইয়ের সাথে, বলবা 30-40 কত, 30-40, 30-40, 60-60, 30-40 কত, 60-60, দুইটা করে একসাথে, দুইটা করে 30-40, 60-60, 68-72, 68-72, 80-82, 80-82। দেখো ভাইয়ের সাথে একটু বলো, 30-40, 60-60, 68-72, 80-82। আমার সাথে বলো 30-40, 60-60, 68-72, 80-82। আবার 30-40, 60-60, 68-72, 80-82। জাস্ট মাঝখানে দশমিক বসবে, এখানে জাস্ট মাঝখানে কি বসবে, দশমিক বসবে। তাহলে এইটুকু তো ক্লিয়ার। এই যে প্রথম মি দ্বারা, তাহলে এখানে কি 30, 30 মানে কি 3.0। পরের মি দ্বারা হচ্ছে কত, 40, 40 মানে কি 4.0। লিটন, লিটন মানে কত, 6 বলছি, তাহলে এটা কত 6, কত 6। এই যে বু দ্বারা, এটাতেও কত 6ই হবে, মানে 6.0 আর কি, এটাও 6.0। ফে দ্বারা ফেনল রেড, পরে কি বলছি 68-72, তাহলে কি এটা 68 মানে দশমিক আছে। এই যে ক্রিসল রোডের, এটা কি ক্রিসল, তাই না? এখানে কত হবে 72, এই যে 72 মাঝখানে দশমিক আছে। ক্রিসল রোডের, ক্রিসল রোডের থাই ফেনফথেলিন রেস্টুরেন্ট, তাহলে এটা কত হবে 80-82, তাহলে এটা 80 মাঝখানে দশমিক আছে। আর এই যে ফেনফথেলিনে তাহলে কত 82, তাই না? 82 মাঝখানে দশমিক আছে। তাহলে 30-40, 60-60, 68-72, 80-82। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই যে 3.1, 4.2 এই দুইটা তো মিললো না। ভাই বিশ্বাস কর, এই ছক থেকে কোশ্চেন করছে মানেই তো এটা কঠিন, কোশ্চেন করছে মানেই এটা কঠিন। আর এখানে অপশন কোনোদিন চেঞ্জ করবে না। এই এখান থেকে অপশন দিলে এখান থেকে যে কোনো 4টা অপশনই থাকবে, যেটা একটা একটার সাথে কখনো কন্ট্রাডিক্টরি হবে না। বুঝতে পারছি? তাহলে তুমি যদি জাস্ট সিরিয়ালটা মাথায় রাখতে পারো, তাও তো তুমি বুঝতে পারবা যে কেমনে কেমনে আগাইছে। বুঝবা কিনা? আশা করি বোঝার কথা। আর বাচ্চা কালের পড়াশোনা লিটমাস কত 6 থেকে 8 পর্যন্ত হয়, এটা যদি না পারো তাহলে তুমি পড়ালেখা বাদ দাও। 6 থেকে 8 পর্যন্ত লিটমাস লাল রে নীল করে, ছোটবেলা থেকে পড়ার কথা। আচ্ছা এখন এই কেমন অম্লীয় মাধ্যমে কি ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ করে?
ঠিক আছে? আচ্ছা, এখন বলো সারা জীবন যে পড়ো জারণ বিজারণ, এসিড ক্ষার, তাই না? তারপর কি পড়ি ধাতু অধাতু, সবসময় আগে কে থাকে? জারক বিজারক, সবসময় আগে এগুলো থাকে না? তাহলে অম্ল আগে না ক্ষার আগে থাকে? আগে অম্ল থাকে, পেঁয়াজ বানানো যাবে না, পরে পরীক্ষা হলে ভুলা যাবা আগে যে কোনটা বই আসছিলাম জানি। তাহলে আগে অম্ল, সারা জীবনই অম্ল আগে থাকে, মানে সারা জীবন এসিড আগে, তারপর হচ্ছে ক্ষার। তাহলে এখানে আসলে এটা কেমনে পড়তে পারি? এই যে আমি বলছিলাম, মনে আছে কিনা, মিমি কি কালারের পাঞ্জাবি পরছিল, দুইজনে শাড়ি পরছিল লাল কালারের। এই যে দেখো মিমি, এই যে লাল লাল, লাল আর লাল, মেয়ে মানুষ একটু গোলাপি তো পড়তেই পারে, ধরো শাড়ি লাল পরছে, ব্লাউজ হচ্ছে গোলাপি পরছে, ধরলাম। আচ্ছা, দুইটা লাল লাল, ঠিক আছে, দুইটা কি লাল লাল। আর লিটমাস তো সারা জীবনই লাল, তার মানে প্রথম তিনটাই হচ্ছে লাল। ইভেন থাইমাল ব্লু যেটা আছে সেটাও লাল, সেটা লাল পরে, প্রথম তিনটাই কি লাল। ক্লিয়ার কিনা এটুকু? আচ্ছা, ওকে। এটা ছাড়া বাকি যা আছে সব হলুদ, বাকি যা আছে সব কি হলুদ। কিন্তু ওই যে আমি বলছিলাম রেস্টুরেন্টের কোনো কালার হয়? ঠিক আছে, তার তো সে তো নির্জীব, তাই না? যে কালার করবে সেটাই। তাহলে রেস্টুরেন্ট শুধু ফেনফথেলিনটা হয় বর্ণহীন, ফেনফথেলিনটা কি হয়? বর্ণহীন। আচ্ছা, মনে রাখবা এখানে যেটা লাল হয়েছে ওই পাশে উল্টা পাশে সেটা হলুদ। তাহলে মিমি এইখানে লাল হয়েছিল, মিমি এইখানে লাল হয়েছিল, উল্টা পাশে কি হবে? হলুদ। উল্টা পাশে কি? হলুদ। আর লিটমাস তো এটা আলাদা ব্যাপার, লাল রে নীল করে, এটা পড়ার মধ্যে ছন্দের মধ্যে ফলাচ্ছি না। তাহলে এই বাকিগুলা কি? বাকিগুলো হচ্ছে নামের সাথে মিলবে। এই যে ব্রোমোথাইমাল ব্লু, ব্লু মানে কি বাচ্চা কাচ্চা? নীল, তাহলে এই যে নীল। ফেনল রেড, রেড মানে কি? লাল, এই যে লাল। ক্রিসল রেড, রেড মানে কি? লাল, লাল। তাহলে ব্লু, ব্লু মানে কি? নীল। ঠিক আছে, এন্ড ফেনফথেলিন তো বর্ণহীন, তাই ভাই এটা কেমন মিলে? এই যে বর্ণহীন ব দ্বারা শুরু হয়েছে, ব দ্বারা তোমার বেনিয়া সকলে একটাই কালার, সেটা কি? বেগুনি। বেগুনি কি? বেগুনি, বেগুনি। তাহলে ফেনফথেলিন কি? বর্ণহীন আর বেগুনি, ক্ষারীয় মাধ্যমে বেগুনি। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এটাও যদি ক্লিয়ার হয়, দেখো প্রথম মিমি থেকে শুরু করি, ইভেন থাইমাল ব্লু এটাও যদি পড়ো, অম্লটাও যদি পড়ো, ঠিক আছে, দেখো নিচের সবগুলাই লাল, আর এখানে লালের উল্টাটাই হচ্ছে হলুদ, লালের উল্টাটা হলুদ। ঠিক আছে, বা মিমি পর্যন্ত লাল হলুদ। ঠিক আছে, বাকিগুলো তো ওই যে নামের সাথে, ক্ষারীয় মাধ্যম নামের সাথে মিলবে। ঠিক আছে, আর মিমি এটা কি? ওই যে লাল আর হচ্ছে কি হলুদ। ঠিক আছে, তাহলে মিমি ধরো লাল পড়ছে, লিটন ধরো হলুদ পড়ছে। ঠিক আছে, লিটন হচ্ছে কি? হলুদ। লিটন হলুদ, মানে এই যে দুইটা আছে এরা হলুদ। লিটন বলতে আবার লিটমাস ধরো না আর কি, মানে বোঝাচ্ছি লাল আর হলুদ। ছেলেটা হলুদ পাঞ্জাবি পড়ছে, মেয়েটা লাল শাড়ি পড়ছে। এটা মনে হয় কমন ব্যাপার। ক্লিয়ার হয়েছে কিনা? এটা ক্লিয়ার কিনা? এই এখন পারবি? পারবি? তাহলে বলো, যদি আসে ফেনফথেলিনের পিএইচ পরিসর কত? পারবা কিনা একটু কমেন্ট করো দেখি। আচ্ছা, এতক্ষণ এটাই আমরা বললাম, তিনটা রাসায়নিক পদার্থ থাকে, একটা প্রমাণ দ্রবণ, একটা অজানা দ্রবণ, একটা নির্দেশক। নির্দেশক পড়ে ফেলছি আমরা। বুরেট, কনিক্যাল, তিনটা যন্ত্র থাকে ইম্পর্টেন্ট, কনিক্যাল, ফ্লাস্ক, পিপেট। এই যে ট্রাইটেন্ট, ট্রাইটেন্ট বা ট্রাইটার, আমি সত্য দিয়েছিলাম প্রমাণ টার, বুঝছি কিনা? যেটা কই নেওয়া হয় বুরেটে নেওয়া হয়, পরে আসছে এগুলা, তাই না? আচ্ছা, ওকে। এই যে ট্রাইটেট, ট্রাইটেট বা ট্রাইটেন্ট, এটা নামের সাথে মিলে নাই, তার মানে এটা অজানা দ্রবণ। আমি এটা পড়বোই না, এটা ছন্দ তো পড়ছি, একটা পড়ছি আর একটা বাদ দিব। কন্ট্রাডিক্টরি মতবাদ, সব একটা পড়লে আর একটা বাদ দিব। যেমন জারণ আর বিজারণ, দুইটা থেকে একটা শিখবো, হয় জারণ শিখবো না বিজারণ শিখবো। ঠিক আছে, এরকম যা আছে সব একটা একটা শিখবো। আচ্ছা, ট্রাইটেশনের সমাপ্তি বিন্দু বা প্রসরণ বিন্দু, যেখানে বিন্দুটা শেষ হয়ে যায়, এটাই প্রমাণ দ্রবণ আমরা পড়ছি। ঠিক আছে, এই প্রাইমারি বা মুখ্য প্রমাণ দ্রবণ, সেকেন্ডারি বা গৌণ প্রমাণ দ্রবণ, এগুলো একটু দেখে রাখো। আচ্ছা, এগুলো আমরা জানি, এগুলো উদাহরণগুলো দেখবা, এগুলো আমরা আগেরই পড়ার কথা বা পারার কথা। ওকে, আশা করি পারার কথা। আচ্ছা, এরপর আসো এসিড ক্ষার, ওই যে প্রশমন বিক্রিয়াটা, সেটা আবার একটু বলা আছে এখানে। ওই যে আমরা যে এমসিকিউ গুলো পড়ছি, ওই এমসিকিউ গুলো একটু এখন আবার একটু সামারি করে দেখবো। দেখো, এসিড ক্ষারের প্রশমনটা 4 ধরনের হয়ে থাকে। কি কি? সবল এসিড, সবল ক্ষার, মানে দুইটাই সবল, দুইটাই সবল। একটা এই যে দুর্বল এসিড, সবল ক্ষার। দুর্বল এসিড কোনটা? যে কোনো একটা দুর্বল এসিড, জৈব এসিড, জৈব এসিড। সবল ক্ষার কোনটা? যেমন ধাতুর ক্ষারগুলা, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। সবল এসিড ধরো HCl, ঠিক আছে। দুর্বল ক্ষার কোনটা? এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেগুলো আমি দেখাইছি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, দুর্বল এসিড, দুর্বল ক্ষার, দুইটাই দুর্বল। তাহলে 4 প্রকারের এসিড ক্ষার ট্রাইটেশন হয়। তাহলে আমি বলছি, তোমাকে মনে আছে কিনা কি পড়াইছিলাম, যে সবলটার উপর পিএইচ নির্ভর করে, দুর্বলটার উপর নির্দেশক নির্ভর করে। মনে আছে কিনা? তাহলে দুইটাই যেহেতু সবল, দুইটাই সবল, তাহলে সকল নির্দেশক ব্যবহার করা হয়। তাহলে যখন দুইটাই সবল হবে, সব নির্দেশক ইউজ করা যায়, সব নির্দেশক। তাহলে পিএইচ রেঞ্জ কত হবে? পিএইচ রেঞ্জ হচ্ছে 4 থেকে, ওই পাশে দেওয়া আছে 4 থেকে 10 পর্যন্ত হয়। পিএইচ রেঞ্জ কত হবে? 4 থেকে 10 পর্যন্ত হয়।
নর্মালি তো 7, বাট রেঞ্জটা হচ্ছে 4 থেকে 10 পর্যন্ত হয়। আর সকল ধরনের নির্দেশক ব্যবহার করা হয়। ঠিক আছে, কই সব 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 করা যায়। আচ্ছা, জেনেই থাকবে আছে আর কি। এই যে সকল নির্দেশক কার্যকর। ঠিক আছে, এই যে জাহাঙ্গীরনগরের কোষে দুর্বল এসিড সবল ক্ষার কোনটা? 19, 20, 18, 19 দুইবার আসছে। বলো কোনটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দুর্বল কোনটা? এসিড। দুর্বল এসিডের জন্য কি হয় বাচ্চা কাচ্চা? টাইম লাগবে? লাগার কথা না, কমেন্ট করো দেখি। আচ্ছা, পরেরটা দুর্বল এসিড সবল ক্ষার, পিএইচ করবে সবলটার উপর, তাহলে ক্ষার পিএইচ কত হবে? 8.8। আর এটা কি নির্দেশক? দুর্বলটার উপর। নির্দেশক কি হবে? যেটা এখন আসছে, ফেনফথিলিন আর থাইমোল। পারবো কিনা? এই যে দেখো 8 থেকে 10 আর কি, সেটার একটা নির্দিষ্ট ভ্যালু কত দেওয়া আছে? 8.8। এই যে ফেনফথিলিন আর হচ্ছে কি থাইমোল। ফেনফথিলিন আর কি থাইমোল। সবল এসিড, সবলটার উপর তাহলে কি পিএইচ নির্ভর করবে, দুর্বলটার উপর কি করবে? নির্দেশক নির্ভর করবে। তাহলে দুর্বল কি আছে? ক্ষার আছে, তাহলে ক্ষারের জন্য কি মিথাইল অরেঞ্জ বেরিয়েটিলের। পিএইচ কি আছে? এসিডের পিএইচ, পিএইচ কত হয়? 5.27, 5 পয়েন্ট কত? 5.27 বা 4 থেকে 7 মধ্যে হয় রেঞ্জ। আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আর ঝামেলা থাকার কথা না। আচ্ছা ওকে, আসলে জারণ বিজারণটা পড়বো আমরা, জারণ বিজারণ। ঠিক আছে, জারণ বিজারণ বিক্রিয়া। বুঝছি কিনা এটুকু? বুঝছ? নির্দেশক কঠিন লাগছে? পারবা নির্দেশক থেকে কোশ্চেন আসলে? কমেন্ট করো তো। পারবো, ওকে। জারণ বিজারণ বিক্রিয়া, তাহলে আমরা যে কোনো একটা পড়বো, হয় জারণ পড়বো না হয় বিজারণ পড়বো। আচ্ছা, জারণের নর্মাল একটা বেসিক আমরা সবাই জানি, জারণ মানে জারণই পড়বো আমরা। হ্যাঁ, জারণ মানে ছারণ, ছারণ, জারণ মানে ছারণ। একটু আমি বাড়াবো, সেটা হচ্ছে জারণ সংখ্যার বৃদ্ধিকরণ। জারণ সংখ্যার সংখ্যার বৃদ্ধিকরণ। কি করণ? বৃদ্ধি। জারণ মানে ছারণ, জারণ সংখ্যার বৃদ্ধিকরণ। জারণ সংখ্যার কি করণ? বৃদ্ধিকরণ। আচ্ছা ওকে। আচ্ছা, জারণ মানে ছারণ, জারণ সংখ্যার বৃদ্ধিকরণ। এটুকু বুঝছো কিনা? তাহলে এটুকু বুঝছি কিনা? এইটুকু বুঝলেই হবে। জারণ মানে ছারণ, জারণ সংখ্যার বৃদ্ধিকরণ। তাহলে আমরা সবসময় জারণটাকে পড়বো, এর উল্টাটাই কি হবে? বিজারণ। তাহলে জারণ সংখ্যা বাড়লে যদি কি হয়? জারণ হয়। জারণ সংখ্যা কমলে কি হবে? বিজারণ হবে। আমরা একটাই পড়বো। তাহলে জারণ সংখ্যা হ্রাস পাইলে সেটা কি? বিজারণ। আর জারণ সংখ্যা বৃদ্ধি পাইলে সেটা জারণ। আচ্ছা, একটু যদি জারণ বিজারণটা ক্লিয়ার করার চেষ্টা করি। জারণ, ঠিক আছে, আর হচ্ছে কি বিজারণ, এই তো বিজারণ। তারপর হচ্ছে জারক, ব্যাপারগুলো একটু আমি জানি তোমাদের ক্লিয়ার, তারপর একটু জাস্ট বলা। বিজারণ। আর হচ্ছে জারিত, বিজারিত, জারিত, বিজারিত। আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো, আমি যেভাবে মনে রাখতাম, এই যে তীর চিহ্ন দিয়ে। এখন একটু তোমাকে আমি বলবো তীর চিহ্নটা দেওয়ার আগে, আমি সবসময় স্ট্যান্ডার্ড ধরতাম এই ক গলাটা, কারণ ছোটবেলা আমি সবার আগে ক খ শিখছি। এই বিজারক, বিজারক আর হচ্ছে জারক, এটাকে আমি স্ট্যান্ডার্ড ধরবো। এটাকে আমি কি ধরবো? স্ট্যান্ডার্ড ধরবো। আমি সারা জীবন মনে রাখি ছোটটাই বড়, বড়টাই ছোট। ঠিক আছে, যেমন বিজারক সবচাইতে বড়, এর জন্য তার বাকি দুইটাই ছোট। জারণ, জারিত। বিজারক কি? জারণ, জারিত। তাহলে তোমার যে ব্যাপারটা, এগুলো কোনো ছন্দ ট্রিক নিক পড়ার কিছু নেই, একবারে ঠুটস্থ করে ফেলবা যে জারণ। আচ্ছা, একটু আরেকটু জিনিস খেয়াল করি, এই জারণ বিজারণ একটা হচ্ছে পদ্ধতি। জারণ বিজারণ কি? পদ্ধতি বা বিক্রিয়াটা, বা বিক্রিয়া, পদ্ধতি বা বিক্রিয়া। বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। বুঝছি কিনা? যে যেই পদার্থটার জারণ ঘটে, যে বিক্রিয়কটা বা উৎপাদটার জারণ ঘটে, সেটাকে বলা হয় জারক। তাহলে এটা হচ্ছে কি? পদার্থটা।
পদার্থ। তাহলে জারক বিজারক হচ্ছে পদার্থটা, আর জারিত বা বিজারিত নিজে নিজে যা হয়, নিজে যা হয়, নিজে যা হয় বা অন্যকে যা করে সেটা হচ্ছে জারিত বা বিজারিত। বুঝছি কিনা? তাহলে জারণ বিজারণ হচ্ছে বিক্রিয়া বা পদ্ধতি, জারক বিজারক হচ্ছে পদার্থ, আর জারিত বা বিজারিত নিজে যা হয়। তাহলে আমরা মনে রাখবো জারণ বিক্রিয়ায় বা জারণ পদ্ধতিতে বা জারণ বিক্রিয়ায় পড়বা, জারণ বিক্রিয়ায় বিজারক পদার্থ জারিত হয়। আবার জারণ বিক্রিয়ায় বিজারক পদার্থ জারিত হয়, এটা মাথায় একদম সেট করে ফেলবো যেন আর পরে ভুল না হয়, ভুলা যেন না হয়। বিজারক মানে জারণ, বিজারক মানে জারিত, এটা যেন না ভুলি। তাহলে কি এটাই লিখে ফেলবো, কোনো ট্রিক মিক পড়ার কিছু নাই, ঠিক আছে? মুখস্থ বিদ্যার সাথে কোনো বিদ্যা নেই, ঠিক আছে? একদম ডিরেক্ট মুখস্থ করে ফেলবো আমরা। তাহলে জারণ বিক্রিয়ায় কি, জারণ বিক্রিয়ায় বিক্রিয়ায় বিজারক পদার্থ, বিজারক পদার্থ জারিত হয়, ঠিক আছে? এইটা একদম ঠুটস্থ করে ফেলবা, একদম ঠুটস্থ। হ্যাঁ, তাহলে জারণ বিক্রিয়ায় বিজারক পদার্থ জারিত হয়, জারণ বিক্রিয়ায় বিজারক পদার্থ জারিত হয়, জারণ বিক্রিয়ায় বিজারক পদার্থ জারিত হয়। মুখস্থ হয়েছে না? মুখস্থ হয়েছে কিনা? জারণ বিক্রিয়ায় বিজারক পদার্থ জারিত হয়। বেশি ক্লাস নেওয়া হয়ে গেছে সারাদিন, না? সারাদিন এই ক্লাসের উপরে 3টা ক্লাস চলতেছে, এর মধ্যে মনে হয় কয় ঘন্টা, 6-7-8 ঘন্টা ক্লাসই নিচ্ছি। কি করবো, সারাদিনই ক্লাস নিচ্ছি। আচ্ছা, জারণ, তাহলে জারণটা বিক্রিয়ার নাম, বিজারকটা পদার্থর নাম, আর জারিত হচ্ছে সে হয়। তাহলে এটা আমরা মাথায় রাখবো। যেমন আসতে পারে এরকম যে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া দিয়ে বললো যে এটার ক্ষেত্রে কোনটার জারক কোনটা বিজারক, কোনটার জারণ ঘটছে কোনটা বিজারক। যেমন স্টেনাস অক্সাইড প্লাস হচ্ছে একটা কার্বন বিক্রিয়া করলো, বিক্রিয়া করলে হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে টিন হইল, ঠিক আছে? এই বিক্রিয়ায় কার জারণ ঘটছে কার বিজারণ ঘটছে, ঠিক আছে? আচ্ছা, আমরা মনে রাখবো মৌলিক অবস্থায়, মৌলিক 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 মানে সে তার মৌলিক অবস্থায় যেটা সবসময় জারণ মান শূন্য হয়। সবসময় কি হয়? জারণ মান মান কি হয়? মান শূন্য। জারণ মান কি? শূন্য। মৌলিক অবস্থায় জারণ মান শূন্য হয়, ঠিক আছে? মৌলিক বা হচ্ছে মৌলিক কি বা দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে কি দ্বিপরমাণু হইলে, দ্বিপরমাণু, ঠিক আছে? যেমন হচ্ছে কি যে H2 Cl2, যেমন কার্বন, কার্বন তার দ্বিপরমাণু হবে না, সে মৌলিক একটা অণু। তাহলে এগুলা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কি হবে? শূন্য হবে। এগুলা কি হবে? শূন্য হবে। বুঝছি কিনা? আর নরমালি তার বাকি সবার যৌগের ক্ষেত্রে তার জারণ মান হচ্ছে সবসময় তার যোজনী আর জারণ মান সমান। তাহলে এইখানে অক্সিজেনের যোজনী 2, এরও যদি আমরা জানি যোজনী ট্রান্সফার অর 2 এর কাছে গেছে আর 2 এর কাছে গেছে, তার মানে এটা 2 প্লাস, এটা কি হবে তাহলে 2 মাইনাস। বুঝছি কিনা? দেখো ছিল 2 প্লাস, আর এই যে মৌলিক অবস্থা না, মৌলিক অবস্থা কি হয়েছে? 0 ছিল, বেশি কমছে, আচ্ছা ওইটা বাদ দেন। এটা ছিল 0, এখানে কি অক্সিজেনের 2, এটারও কি 2, তাহলে বোঝা যাচ্ছে এটা 2 প্লাস, এটা হচ্ছে কি 2 মাইনাস, এটা কি 2 মাইনাস। বুঝছি কিনা এটুকু? তাহলে একটু যদি আমরা খেয়াল করি, একটু যদি আমরা খেয়াল করি, কার্বনের জারণ মান ছিল 2 হইছে, ছিল 0 হইছে কত? 2। তাহলে জারণ কি হয়েছে? 0 থেকে 2 এর দিকে গেছে, বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়লে কি হয়েছে? জারণ ঘটছে, বিক্রিয়াটা জারণ বিক্রিয়া। এই পদার্থের নাম কি হবে? জারক না বিজারক? মাত্র বলছি জারণ বিক্রিয়ায় বিজারক পদার্থ। তাহলে এই যে কার্বনটা হচ্ছে বিজারক, কার্বনটা কি? বিজারক। বুঝছি কিনা? কার্বনটা কি? বিজারক। বুঝছি? জারক বিজারক বিক্রিয়ক পদার্থগুলোই হবে মেইনলি। আচ্ছা, ওকে। তাহলে দেখো এই যে 3 ছিল 2, 3 কত? ছিল 2 হইছে কত? 0। ছিল 2 হইছে 0, ছিল 2 হইছে কত? হইছে কত? 0। তাহলে 2 থেকে 0 দিয়ে গেছে, বাড়ছে না কমছে? কমছে। তাহলে এই বিক্রিয়াটার নাম কি? বিক্রিয়াটার নাম বিজারণ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এই যে Sn2 প্লাস, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? উল্টাটা জারক বলবো। তাহলে এই বিক্রিয়ায় জারককে Sn2 প্লাস হচ্ছে জারক, বিজারককে CO মানে কার্বনটা হচ্ছে বিজারক। আর বিক্রিয়াটা ডেফিনেটলি জারণ বিজারণ বিক্রিয়া। ডেফিনেটলি কি বিক্রিয়া? জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, চলো আরেকটা বিক্রিয়া দেখি কেমন পারো। লেড অক্সাইড প্লাস কার্বন মনোক্সাইড বিক্রিয়া করাইলাম, কি উৎপন্ন হইল? ধরো লেড, লেড প্লাস কার্বন ডাইঅক্সাইড, কি হয়েছে? কার্বন ডাইঅক্সাইড। বুঝছে কিনা? আচ্ছা, একটু যদি আবার খেয়াল করি, কোনো মৌলিক অণু আছে? মৌলিক অণু সবসময় এই যে এটা 0। দেখো খেয়াল করো, আমরা বলছি যোজনী ট্রান্সফার অর 2 এর কাছে গেছে, অর 2 এর কাছে গেছে, তার মানে 2 জনের 2 2, এটা 2 প্লাস, এটা হচ্ছে 2 মাইনাস। তাহলে এটাও বোঝা যাচ্ছে এটা 2 প্লাস, এটা হচ্ছে কত? 2 মাইনাস।
কিন্তু এখানে কার্বনের ক্ষেত্রে খেয়াল করি, কার্বনের যোজনী আর অক্সিজেনের 2 এখানে আসছে, ওর কি গেছে অ্যাটলিস্ট কার্বনের এখানে কত 4 যোজনী ব্যবহৃত হয়েছে, এটা আমরা বোঝার কথা 4, ঠিক আছে। অক্সিজেন হচ্ছে কত 2 মাইনাস, বুঝছি কিনা, কত 2 মাইনাস। তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করি কোনটার ক্ষেত্রে কি ঘটছে, দেখো কার্বনের ছিল 2, 2 এর থেকে 4 হয়েছে, তার মানে ডেফিনেটলি বাড়ছে, ঠিক আছে। এই বিক্রিয়ার নামটা কি? জারণ বিক্রিয়া। এই কার্বনটাকে আমরা কি বলবো? এই যে কার্বন মনোক্সাইড, এই কার্বনটা হচ্ছে বিজারক কার্বন। তাহলে ডেফিনেটলি একলা পড়ছো মানে কি, তাহলে চোখ বন্ধ করে এটা হচ্ছে কি জারক, এত পড়ারই দরকার নেই, এটা কি জারক, বুঝছি কিনা। আর ভাইয়া তুমি বলতে পারো অক্সিজেন কেন এর চেঞ্জ হয়নি তো, 2 2 2 2 2 2, বুঝছি। আর এখানে কেমনে বুঝলা? এই যে দেখো 2 থেকে 0 হয়েছে, 2 থেকে হয়েছে 0 হয়েছে। আশা করি প্রবলেম হওয়ার কথা না, এখন প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এগুলো বেসিক কথাবার্তা আমি জানি, তোমরা এগুলো জানো। ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় জারক পদার্থ, ঠিক আছে। এগুলো একটা দান করে সেই সোডিয়াম প্লাস হয়েছে, এগুলো জানো না, জানার কথা। যেগুলো দরকারি আমি ওগুলো পড়াই, যেহেতু আমার সময় কম, আমি সব পড়াইতে পারবো না চাইলেও, ঠিক আছে। আমি দরকারি অংশটুকু শুধু পড়াই। এই যে কয়েকটা জারক পদার্থের উদাহরণ আর হচ্ছে বিজারক পদার্থের উদাহরণ, খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার আসবে। আর এগুলো তিনটা ভাগ না দিবে নিজে জাহাঙ্গীরনগর, আর তখনই তো আমাদের ঝামেলাটা বাজে। তাহলে চলো ভাইয়া ট্রিক শেখাবে, জারক বিজারক চিনার ওয়ে কি, ঠিক আছে। আগে আমরা প্রথমে জারক বিজারক চিনবো, তারপর হচ্ছে আমরা যে ওই স্পেসিফিক 3টা ভাগ করে বলবো। 2 মিনিট থাকো বালা, একদম ক্লিয়ার হয়ে যাবে, 2 মিনিট থাকলেই ক্লিয়ার হয়ে যাবে, 2 মিনিট থাকলেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে চল একটু কিছু বেসিক ব্যাপার জানি, ঠিক আছে। আমরা সারা জীবন পড়ছি অ্যানোড, কোনদিন ক্যাথোড অ্যানোড পড়ছো? অ্যানোড তারপরে ক্যাথোড পড়ছি কিনা? ক্যাথোড সারা জীবন এমনি পড়ছি কিনা, তাই না? জারণ, আচ্ছা জারণ নেই, বা ধাতু আগে কি পড়ছি সারা জীবন? ধাতু, তারপর পড়ছি অধাতু, বুঝছি কিনা? আচ্ছা, ধাতু আর হচ্ছে কি অধাতু। আচ্ছা, এখন আসো জারক আর হচ্ছে বিজারক, জারক আর বিজারক, বুঝছি কিনা? আচ্ছা, আচ্ছা জারক আর হচ্ছে কি বিজারক, বুঝছি। আচ্ছা, ক্লিয়ার তো এগুলা? আচ্ছা, এখন আসো এই যে জারক আর বিজারকের ভিতরে, জারক আর বিজারকের ভিতরে আমরা যদি একটু নর্মালি বেসিকটা বুঝতে চাই, জারণ বিজারণ যদি আমরা বুঝি নর্মালি কি আমরা জানি, ধাতু, ধাতু কি করে? ধাতু ইলেকট্রন কি করে? ইলেকট্রন ত্যাগ করে। জারণ পদ্ধতিতে কি হয়? ইলেকট্রন ত্যাগ হয়। জারণ পদ্ধতিতে ইলেকট্রন কি হয়? ত্যাগ হয়। আর যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় সেই পদার্থটার নাম কি? বিজারক, ঠিক আছে। তাহলে ধাতু সবসময় বিজারক হিসেবে কাজ করে, এটা জানি কিনা? বা এই ট্রিক বাদ দিলাম, ওই যে আবার আমার আগের ট্রিকও দেই, আবার মুখস্থ করবারও বলি, ঠিক আছে। দেখো এই যে বিজারক, এটা কি বড় সংখ্যা, ছোটটাই বড়, বড়টাই ছোট, একদম মাথায় এটা সেট করে ফেলবা। বিজারক 4 অক্ষরের, এর জন্য সে ধাতু হবে না অধাতু হবে? বলতো সব সময় বিজারক কি হবে? ধাতু হবে। বিজারক কি হবে? ধাতু। বা তুমি বললা যে ধাতু 2 অক্ষরে, তাহলে জারক আর বিজারক ছোটটার সাথে কি দিবা? বড়টা দিবা। তাহলে বলো জারক কি সবসময় অধাতু, বুঝছি কিনা? জারককে অধাতু আর বিজারককে ধাতু। এখন আসো এই যে ধাতু আছে, এই ধাতুগুলার ভিতরে যোজনী 2 ধরনের যোজনী হয়। কয় ধরনের যোজনী হয়? 2 ধরনের যোজনী হয়। আচ্ছা, এটা পরে আর যায়। তাহলে ধাতু বিজারক হিসেবে কাজ করে। তাহলে তুমি একটা বিক্রিয়ার ক্ষেত্রে ধাতু আর অধাতুর সংখ্যা গুনবা, যদি ধাতুর সংখ্যা জিতে, কি যদি ধাতুর সংখ্যা জিতে, তাহলে ওই পদার্থটা ওই যৌগটা হবে বিজারক। আর যদি অধাতু জিতে, তাহলে যৌগটা হবে জারক। যেমন একটা উদাহরণ দিই, KMnO4, KMO4। দেখো ধাতু কারা? এখন ভালো কথা বলছে ভাইয়া, ধাতু কারা? মনে রাখবে নামের মধ্যে যাদের আম আছে, আম থাকলেই তারা হচ্ছে ধাতু, আম থাকলেই তারা ধাতু। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আম থাকলেই কি তারা ধাতু, আম থাকলেই কি তারা ধাতু হয়, বুঝছি কিনা? তাহলে যেমন এই যে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ধাতু, একটু জেনে রাখবে, এটা জানি তো আমরা। 1 থেকে ধাতু কত পর্যন্ত বলো তো? 1 থেকে গ্রুপ 13, গ্রুপ কত? গ্রুপ 1 থেকে 13 পর্যন্ত হচ্ছে ধাতু। 1 থেকে কত? 13 পর্যন্ত ধাতু। তাহলে ম্যাঙ্গানিজ একটা ডি ব্লক মৌল, ডি তো 12 মধ্যেই পড়ছে, 3 থেকে 12 পর্যন্ত হচ্ছে ডি। ডি কত? তার মধ্যে ডি ব্লক যদি আমি চিন্তা করি সেটা কত? 3 থেকে 12 পর্যন্ত হয়। তাহলে ডেফিনেটলি ম্যাঙ্গানিজ একটা ধাতু। তাহলে ধাতু আছে কয়টা? একটা প্লাস একটা, ঠিক আছে, একটা প্লাস একটা। কিন্তু অধাতু কয়টা আছে? 4টা। তাহলে জিতছে কেনা? ধাতু জিতছে না অধাতু জিতছে? জিতছে কেনা? অধাতু। তাহলে অধাতু জিতলে কি হয়? জারক। এটা হচ্ছে জারক, বুঝছে কিনা? এটা কি
জারক। আরো চলো কিছু উদাহরণ দিই। K2Cr2O7, খেয়াল করো। পটাশিয়াম ধাতু, ক্রোমিয়াম ধাতু কয়টা আছে? দুইটা দুইটা চারটা, কিন্তু অধাতু কয়টা আছে? সাতটা। জিতছে কারা? অধাতু। অধাতু জিতলেই কি? জারক। অধাতু জিতলেই জারক। বুঝছি কেন? ওকে, তারপর আচ্ছা, এখন ধরো এরকম যদি হয়, আচ্ছা একটু আমরা একটু মনে রাখবো, যোজনী দুই ধরনের যোজনী আছে। যোজন দুই ধরনের যোজনী আছে, একটা বড় যোজনী আর একটা ছোট যোজনী। একটা ছোট, একটা হচ্ছে বড় যোজনী। বড় যোজনী আমরা মনে রাখবো, এই যে ছোট যোজনীটা আছে, এই ছোট যোজনীটাকে আমরা বলি ইক যোজনী। এটা কি? ছোটটাকে আমরা কি বলি? ইক। আস। ছোটটাকে আমরা কি বলি? আস। বড়টাকে আমরা কি বলি? ইক। বড়টাকে কি বলি আমরা? ইক বলি। বুঝছে কিনা? বড়টাকে আমরা কি বলি? ইক বলি। জারক আর বিজারক, জারক আর বিজারক। বিজারক যেহেতু বড়, তার সাথে আসবে কোনটা? ছোটটা। তাহলে আস যোজনী যাদের, আস যোজনী যাদের, তারা হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। তাহলে বিজারক চেনার ওয়ে কি বলতো? বিজারক হচ্ছে ধাতুগুলা নরমালি বিজারক হয়, বা ধাতুর সংখ্যা বেশি থাকলে বিজারক হবে, বা যোজনী যদি আস হয় তাহলে সেটা কি হবে? তারা কি হবে? বিজারক হবে। যোজনী আস হইলে বিজারক হবে। তাহলে যোজনী ইক হইলে তারা কি হবে? জারক হবে। যোজনী ইক হইলে জারক হবে। তাহলে ধরো এই যে FeCl3, বুঝছি কিনা? আর হচ্ছে তাহলে এটা দুই ভাবে, FeCl2, FeCl3, FeCl2, বুঝছি কিনা? একটু খেয়াল করো। এখন দেখো দুইটার ক্ষেত্রেই এই যে ধাতু আছে কয়টা? একটা। এখানে ধাতু আছে কয়টা? একটা, কিন্তু অধাতু বেশি। তাহলে যেহেতু অধাতু জিতছে, এটাও জারক হওয়ার কথা। এটাও কি? অধাতু জিতছে, এটাও জারক হওয়ার কথা। বুঝছো কিনা? ধাতু একটা আছে, দুইটাতেই ধাতু একটা, কিন্তু অধাতু তো দুইটাতেই বেশি, তাই না? দুইটাই জারক হওয়ার কথা, কিন্তু দুইটা জারক হয় না। কোন ট্রিক্স অনুসারে? এই ট্রিক্স অনুসারে। আমরা বলছি আস যদি সবসময় বিজারক হয়, তাহলে এই যে এটা আস ওলাটা আছে, এই আসটা কি হবে? বিজারক হবে। এটা কি হবে? বিজারক হবে। তাহলে ফেরাস ক্লোরাইড আর ফ্লেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইডটা জারক, বাট ফেরাস ক্লোরাইডটা কি বলো? সেটা হচ্ছে কি? বিজারক। তাহলে এরকম উদাহরণ কি ভাইয়া? আরো যেমন SnCl2, SnCl4, ঠিক আছে? বুঝছে কিনা? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছি। যেমন কি কিউপ্রাস ক্লোরাইড, ঠিক আছে? Cl বা কিউ, ঠিক আছে? দুইটা। তাহলে এই আস যোজনী যারা, এই আস যোজনী যারা, তারা সবাই কি হিসাবে কাজ করবে বলতো? বিজারক হিসাবে কাজ করবে। ছোটটাই বড়, বড়টাই ছোট। ছোটটাই বড়, বড়টাই কি? ছোট। বুঝছি। এখন এই নিয়ম মানে না, ব্যতিক্রম, ব্যতিক্রম আছে। ব্যতিক্রম সব জায়গায় আছে। ব্যতিক্রম, ব্যতিক্রম কোনটা? নিয়ম মানে না। H2C2O4, এটা কি বলা হয়? অক্সালিক অ্যাসিড। কি অ্যাসিড? অক্সালিক অ্যাসিড, যেটাকে আমরা এইভাবে লিখি COOH বন্ড COOH, তাই না? চারটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, দুইটা কার্বন, চারটা অক্সিজেন, ঠিক আছে? এইটাকে কি বলবো? এটা জারক বলবো না বিজারক বলবো? তাহলে এটা আমরা একদম ডিরেক্ট মুখস্থ করে ফেলবো। এটার ক্ষেত্রে এটা একটা বিজারক, এটা একটা কি? বিজারক, ঠিক আছে? এটা জাস্ট মুখস্থ করে ফেলবো। বাকি সব সময় এটা মিলবে, যে দুইটার মধ্যে দেখবা কোনটার সংখ্যা বেশি, কোনটার সংখ্যা বেশি। বেশি হইলেই ওইটা ওইটা হবে। যদি অধাতু জিতে তাহলে জারক, আর যদি কি ধাতু জিতে তাহলে হচ্ছে কি? বিজারক। বুঝতে পারছি? ধাতু জিতলে বিজারক। ক্লিয়ার? আর হচ্ছে যে এই যে শুধু অক্সালিক অ্যাসিড, এটা একটা বিজারক। এই ক্ষেত্রে দুইটাই সমান। দুইটাই সমান কি? সবই অধাতু, সবই অধাতু, সবই অধাতু, কিন্তু তারপরে এটা কি? বিজারক হবে। কি হবে? বিজারক হবে। ক্লিয়ার? এটা আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, না ক্লিয়ার হলে চলো এখন উদাহরণগুলো দেখি, তাহলে তুমি বুঝবা। আচ্ছা, যে কোনো একটা বললেও হয়, কিন্তু এখানে যেহেতু 6টা অপশন আছে, কয়টা অপশন? 6টা। তাহলে অ্যাটলিস্ট আমাকে 5টা পড়তে হবে। 6টা অপশনের ভিতরে আমার কয়টা বসতে হবে? 5টা পড়তে। আচ্ছা চলো জারক কি পড়ি, আমার পড়তে হবে 5টা যেহেতু। পরম জারক আমরা বলছি ধাতু না অধাতু হবে? জারক নিজে ছোট, ছোটটার সাথে বড়টা হয় অধাতু। 3 অক্ষরেরটা হয়েছে অধাতু। আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই তো? আয়োডিন। তার মধ্যে আমরা জানি প্রথম দুইটা গ্যাস, ব্রোমিন যে লাল তরল, এটা কেন না জানি? যে না জানো আমার সাথে দেখা করো। আয়োডিন কি কঠিন? জানি কিনা? কঠিন। এটা কি লাল তরল? লাল তরল, তাই না? লাল তরল। তাহলে যেহেতু সবগুলাই কি অধাতু, অধাতু সবসময় জারক হয়, জারক হবে কিনা? জারক হবে। তাহলে দেখো এখানে বলছে গ্যাস, তরল, কঠিন। তাহলে প্রথম দুইটাই ফ্লোরিন, ক্লোরিন, পরে একটা ব্রোমিন, তারপর একটা আয়োডিন। মুখস্থ করা লাগবে না? আশা করি মুখস্থ করা লাগবে না।
এখন আসো তরলটাই আসো, তরলটাই আসো, তরলটাই আসো। এখন আমি বলছি যে, আমি কি বলছি, তরল সবসময় মনে রাখবা, তরল জারক বিজারক যাই হোক সেগুলো হচ্ছে অ্যাসিড, অ্যাসিড, অ্যাসিড হবে, ঠিক আছে। কিন্তু এখানে ছিল কি, আমি বলছি জারক, সে নিজে যেহেতু ছোট, তার সাথে যোজনী কোনটা আসবে, বড়টা, তাহলে এখানে ইক যোজনী, এটা তো শেষই, এই পাশে ইক যোজনী। দেখো এই কি অ্যাসিড, কি অ্যাসিড, এই যে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আর হাইড্রোজেন পারক্সাইড তো বুঝাই যায় যে না যোজনী বেশি, হাইড্রোজেন পারক্সাইড। তাহলে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, আর কি হাইড্রোজেন পারক্সাইড, হাইড্রোজেন কি পারক্সাইড, বুঝছি কিনা, হাইড্রোজেন পারক্সাইড, ক্লিয়ার? আচ্ছা ওকে, বাকিগুলো আমি পড়তেছি, কিছু জারক বিজারক উভয় হিসাবে কাজ করে সেটা আমি পড়াবো। এখন কঠিন জারক আসো কোনটা, কঠিন কোনটা, ওই যে আমরা সূত্র দিয়ে বের করছি না যে অধাতু জিতলেই তারা জারক, অধাতু জিতলেই কি তারা জারক, এই যে অধাতু জিতলেই তারা জারক, এই যে কেএমএল ফোর্স এগুলো এর বের করে যা দেখবা সেগুলো জারক, এই যে ইক যোজনী জারক, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড জারক, বুঝছি। তাহলে দেখো যেগুলো যে কঠিন নামগুলো বড় বড় সেগুলোই হচ্ছে জারক, অ্যাসিড গুলো হইলেই তরল, অ্যাসিড সবসময় তরল হবে, কোন অ্যাসিড গুলা তরল জারক হবে, যেটার যোজনী কি ইক, ঠিক আছে, যেটার যোজনী কি ইক। তিনটার মধ্যে ক্লিয়ার না মোটামুটি? এখন এই কয়েকটা বাকি আছে, ওজোন, সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা আমি একটু পরে পড়াচ্ছি। এখন আসো বিজারক পদার্থ, বিজারক যেহেতু বড়, তার সাথে কি যাবে, ছোটটা যাবে, ছোট কোনটা, ধাতু 2 অক্ষরের, ঠিক আছে। আর বিজারক যেহেতু বড়, তার সাথে ছোট যাবে, তাহলে কি যোজনী, আস যোজনী, কি যোজনী, আস যোজনী। তাহলে আসো তরল, তরল মানে অ্যাসিড, কোন অ্যাসিড যাবে, এই যে নাইট্রাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, বুঝছি কিনা। হাইড্রোব্রোমিক অ্যাসিড, বাংলা নাম দেখে লাভ নাই, দেখো এটা কি, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড আর কি হাইড্রোজেন, ভাই মাথা ঘুরতেছে, হাইড্রোজেন কি অধাতু? হ্যাঁ হাইড্রোজেন তো ধাতু অধাতু দুষ্ট মৌল, দুইটা হিসাবে কাজ করতে পারে, দুইটা হিসাবে কাজ করতে পারে, বুঝছে কিনা। হাইড্রোজেন আয়োডাইড আর হচ্ছে কি হাইড্রোজেন ব্রোমাইড, ঠিক আছে। হাইড্রোজেন ব্রোমিন তো তরল, বাট হাইড্রোজেনের সাথে আয়োডিন থাকলে তখন সেটা তরল হিসেবে কাজ করে। তাহলে এখানে কোনগুলো হবে বিজারক, যেগুলো আস্ট্রোজেনিক, এই যে ফেরাস সালফেট বা ফেরাস লবণ, টেনাস ক্লোরাইড, ঠিক আছে। তারপর কি মার্কিউরাস ক্লোরাইড, এই যে আসক্লোরাইড। আচ্ছা ভালো কথা, একটা হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট, টেট্রাথায়োসালফেট, আর সোডিয়াম থায়োসালফেট, একটা সোডিয়াম টেট্রাথায়োসালফেট। তাহলে ধরো কি থাকবে, সোডিয়াম 4s2o6। আচ্ছা এই কি ঠিক লিখছি, সোডিয়াম 4s4o6 মনে হয়, s4o6 মনে হয়, s4 না, সোডিয়াম 2s4o6। আচ্ছা তাহলে কি হবে, সোডিয়াম 2s4o6, s4ko6। এখন দেখো এই যে সোডিয়াম থায়োসালফেট আর সোডিয়াম টেট্রাথায়োসালফেট, দুইটার মধ্যে ডিফারেন্স কি, বড় কোনটা, টেট্রা বড় কিনা, থায়ো আর হচ্ছে টেট্রা মানে চারটা যুক্ত, ডেফিনেটলি টেট্রা বড়। তাহলে এই যে ছোট দেখা এটা হচ্ছে কি বিজারক, আর এটা যেহেতু বড় তাহলে এটা জারক, টেট্রা থাকলে সেটা কি জারক, বুঝছি কিনা। আবার এটা ইক যোজনী, এর জন্য জারক, এটা আস যোজনী, এটা জন্য কি, এটা হচ্ছে বিজারক, বুঝছি কিনা। আর অক্সালিক অ্যাসিড একটু আগে তো বললামই, এটা হচ্ছে কি বিজারক হিসেবে কাজ করবে, এটা ব্যতিক্রম। তাহলে এখানের দুইটা শেষ, ওইখানের দুইটা শেষ, কোনো ঝামেলাই নেই, তাই না। এখন আসলে এইটা আর ওইটার ভিতরে, তাই না, যে কোনো একটা, যেমন সালফার ডাইঅক্সাইড উপরেও ছিল এখানেও আছে, তাই না, H2S উপরেও আছে, এটা উভধর্মী হিসেবে কাজ করে, এটা উভধর্মী হিসেবে কাজ করে। আর হাইড্রোজেন যেহেতু ধাতু অধাতু দুইটা হিসেবেই কাজ করে, যেহেতু হাইড্রোজেন যদি আমি ধাতু ধরি তাহলে সেটা কি হিসেবে কাজ করবে, বিজারক হিসেবে কাজ করবে। তাহলে একটু যে কোনো একটা মুখস্থ করে ফেলতে হবে তোমার, এইটা বা ওইটা তোমার যেটা ভালো লাগে সেটা তুমি মুখস্থ করবে গ্যাসীয় জারক থেকে। এখন আসো কিছু কিছু জারক বিজারক আছে যেটা উভয় হিসাবে কাজ করে, কি হিসাবে কাজ করে, জারক বিজারক উভয় হিসাবে কাজ করে। তাহলে জারক বিজারক কি উভয় হিসাবে কাজ করে। কি পোলামান মাথা ঘুরতেছে, বেশি ক্লাস হয়ে গেছে তাই তো, একদিনে অনেকগুলা ক্লাস হয়ে গেছে, বাদ দিয়ে দিব পোলামান, করতে চাচ্ছ না। আচ্ছা দেখো উভয়টা হলে আমি
ছন্দ পড়তাম, ও সাথী বাপ্পারাজ বাপ্পারাজ, ও সাথী ফিরবে না, ফিরবে না হায়, ফিরবে না, ফিরবে না হায়, ও সাথী ফিরবে না হায়। বুঝছি? ফিরবে না, ওর সাথে কি ফিরবে না হায়। ঠিক আছে, বাপ্পারাজ বাপ্পারাজ গান গাচ্ছে। যেমন তোরা আমার সাথে করতেছিস, তোরা নাই ঠিকঠাক মতো, তাহলে তো গান গাওয়া ছাড়া আমার অপশন আছে? বাপ্পারাজ হওয়া ছাড়া? কে কে বাপ্পারাজ হইছস বলতো? কার কার লাইফ এক্সপিরিয়েন্স বাপ্পারাজ হওয়ার আছে? আচ্ছা, এই ক্লাসটা শেষ করবো নাকি? শেষ করে দিব। আচ্ছা, ও মানে হচ্ছে ওজন, সাথী দ্বারা হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইড, ফিরবে দ্বারা হচ্ছে FeO বা হচ্ছে FeSO4, এগুলা ফেরাস 2+ আয়নটা। ঠিক আছে, না দ্বারা হচ্ছে কি NO নাইট্রিক অক্সাইড আর হচ্ছে HNO2 নাইট্রাস অ্যাসিড, হাই দ্বারা হচ্ছে H2S আর হচ্ছে H2O2 হাইড্রোজেন পারক্সাইড। এগুলো জারক বিজারক উভয় হিসাবে কাজ করে। জারক বিজারক কি উভয় হিসাবে কাজ করবে। বুঝছি? জারক বিজারক উভয় হিসাবে কাজ করবে। সো এটা দেখে রাখবো আমরা। জারক সংখ্যা বা রিডক্স বিক্রিয়া, এটাও 5 স্টার, জাহাঙ্গীরনগর হিউজ আসে এটা থেকে কোশ্চেন। এটা আমি জানি, জাস্ট আমি একটু, তোমরা জানো আমি একটু জাস্ট বইলা যাবো। ঠিক আছে, জারক সংখ্যা একটু খেয়াল করো। মৌলিক অবস্থায়, মৌলিক অবস্থা মানে তার প্রাথমিক অবস্থায়, যেটা গ্যাসের ক্ষেত্রে গ্যাস যে অবস্থায় আছে সেই অবস্থায় তার জারণ মান, সবার জারণ মান 0 হয়। ঠিক আছে, নর্মালি কি হয়, এক পরমাণু বিশিষ্ট জারণ অবস্থা তার জারণ মান হচ্ছে তার চার্জের সমান। এক পরমাণু জারণ মান তার চার্জের সমান বা তার গ্রুপ সংখ্যার সমান। তাহলে জারণ মান বা যোজনী তার গ্রুপ সংখ্যার চাইতে বেশি হইতে পারে না। গ্রুপ সংখ্যার সমান হয়। কি হয়? গ্রুপ সংখ্যার সমান বা এর চাইতে বেশি হতে পারে না। বেশি হয় না, গ্রুপ সংখ্যার চাইতে বেশি হইতে পারে না, গ্রুপ সংখ্যার সমানই হয়, এর চাইতে বেশি। আচ্ছা, তাহলে কি হয়? বেশি হয় না, সবসময় কি হয়? গ্রুপ সংখ্যার সমান হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কত? তাহলে গ্রুপ সংখ্যা, যেমন ম্যাগনেসিয়াম কয় নাম্বার গ্রুপের মৌল? 2 নাম্বার গ্রুপের মৌল, তার চার্জ হচ্ছে 2, তার জারণ মান হচ্ছে 2। সোডিয়াম 1 নাম্বার গ্রুপ। ক্লোরিন 17 হইলেও তার যোজনী গ্রহণ করতে কত লাগে? 1টা, এর জন্য তার যোজনী 1, তার জারণ সংখ্যাও কত? 1। সমযোজী খেলে তড়িৎ ঋণাত্মকতার মান যার বেশি সেটার জারণ মান সবসময় ঋণাত্মক হবে। যেমন HCl, ঋণাত্মকতা কার বেশি? ক্লোরিনের 3.5, হাইড্রোজেন 2.1। তাহলে যার বেশি সে হচ্ছে মাইনাস, যার কম তার সে হচ্ছে পজিটিভ। বুঝছি? এগুলো আমরা জানি। আচ্ছা, যৌগের জারণ মান, ঠিক আছে, বা আধানবিহীন অণুতে জারণ মান সবসময় 0 হয়, বা টোটাল যৌগের জারণ মান, ঠিক আছে, যৌগের জারণ মান সবসময় 0 হয়। যৌগের জারণ মান কত হয়? 0 হয়। ঠিক আছে, তাহলে এগুলো একটু দেখবা। জাস্ট আমি হাইড্রোজেনেরটা একটু বলি। দেখো, হাইড্রোজেন যদি ধাতু হিসাবে কাজ করে, হাইড্রোজেনই ধাতু হিসাবে, ধাতব যৌগে না, ধাতব যৌগে, হাইড্রোজেন ধাতু না, তার সাথে একটা ধাতু দিই সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম হাইড্রাইড, তাহলে সোডিয়াম প্লাস হাইড্রোজেন মাইনাস। বুঝছো কিনা? মানে ধাতুর সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে সবসময় মাইনাস হয়, ধাতব হাইড্রাইডে কি হয়? মাইনাস হয়। অধাতুর সাথে যুক্ত থাকলে, যেমন HCl, এটা প্লাস হয়, Cl মাইনাস হয়, তাহলে সবসময় +1 হয়। ঠিক আছে, অধাতুর সাথে সবসময় +1, পেঁচ বাজাবে না। অন্য তার পাশের যৌগটা ধাতু হয়েছে, যেমন সোডিয়াম পটাশিয়াম যে কারোর সাথে যুক্ত আছে, তার মানে কি সে মাইনাস হবে, ধাতুটা প্লাস হবে। অধাতুর সাথে যুক্ত থাকলে সে নিজেই তো প্লাস হয়। অক্সিজেনের বেলায় সব পারক্সাইড, এই যে গুরুত্বপূর্ণ কথা, সামনে ব্যতিক্রম যোজনী পড়তে গেলে তখন লাগে এটা, সব পারক্সাইডে, কি অক্সাইড? পারক্সাইড। সব পারক্সাইডে অক্সিজেনের জারণ মান -1। এখন বলতে পারো ভাইয়া -1 কেমনে হইলো? এই যে H2O2, কারটা বের করবো? O2টা, তাই না? তাহলে কত? +2, এই যে 2x +2, টোটাল যৌগের জারণ মান সব 0। ওই পাশে গেলে কি হয়েছে? তাহলে কি হবে? -2, আর এখানে x রাখলে এই ভাগ হবে, 2 দ্বারা ভাগ, তাহলে কত? -1। বুঝছে কিনা? সব সুপার অক্সাইড, সব কার অক্সাইড? সুপার অক্সাইড। সব সুপার অক্সাইডের ক্ষেত্রে যে KO2, ধরো এই যেরকম KO2, কেন লিথিয়াম নাই? মনে রাখবা, সুপার অক্সাইড শুরু হয় পটাশিয়াম থেকে, লিথিয়াম অক্সাইড হয় না, লিথিয়াম অক্সাইড হয় না। এর নিচে সবগুলাই সুপার অক্সাইড, পটাশিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম, সবগুলাই সুপার অক্সাইড। O2, কাটটা বের করো অক্সিজেন, তাহলে কি 2x + 1 = 0, তাহলে তো বুঝাই যাচ্ছে x = কি? -1, আর এই 2 নিচে গেলে হচ্ছে কি? -1/2। বুঝছে কিনা? আর বুঝছে কিনা? আর সাধারণ অক্সাইড, অক্সাইড -2, সেটা পড়ার কিছু নাই।
কার সাধারণ অক্সাইড হয় না? ফ্লোরিনের সাধারণ অক্সাইড হয় না। ফ্লোরিনের সব যৌগেই -1 হয়, কারণ এখানে -2 হইতো, কিন্তু এটা কখনো সম্ভব হয় না। আর আন্তঃহ্যালোজেন যৌগ, এটা যদিও পড়াইছি, তারপর আবার একটু বলি। IF হচ্ছে ধরো 7 বা F5, দুইটাই হ্যালোজেন, দুইটা ভিন্ন ভিন্ন হ্যালোজেন, ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে সবসময় নাম কি হয়, উচ্চারণ কি হয়? আন্ত। উচ্চারণ কি হয়? আন্ত। তাহলে এটা কি আন্তঃহ্যালোজেন, এটাকে আমরা কি বলবো? আন্তঃহ্যালোজেন। এই যে আন্তঃহ্যালোজেন আছে, এর মধ্যে তড়িৎ ঋণাত্মক কার বেশি? ফ্লোরিনের 4, আয়োডিনের কত? 2.5। তাহলে ফ্লোরিনের বেশি, যার বেশি থাকে সে মাইনাস হয়, ফ্লোরিন তাইলে মাইনাস, আয়োডিনটা কি হবে? প্লাস হবে। এটাই তো আছে এখানে, এটাই বলা আছে। পারবো না? পারবো। ওকে, এগুলো একটু দেখো নিজে। জারণ মান দেখবা, আশা করি পারার কথা। জারণ পারবা না? আশা করি পারবা। আচ্ছা, এই যে ব্যতিক্রম গুলো যদি একটু দেখি, জারণ মানে ব্যতিক্রম। আচ্ছা, দুইটা ভাবে আমি পড়াইতে পারি, একটা হচ্ছে ট্রিক দিতে পারি, তাহলে এক লাইনে পড়া শেষ, কিচ্ছু দেখার দরকার নাই। এগুলো ঢাবির জন্য একটু দেখে রাখতে পারো, রিটেনের জন্য। আমি দুইটাই দেখাই দিই, ট্রিক বলি আগে। বলো, যদি অক্সিজেন 5টা থাকে তাহলে তার জারণ মান 6 + 6। অক্সিজেন যদি 6টা থাকে তাহলে তার জারণ মান হচ্ছে 5। অক্সিজেন 6টা থাকলে জারণ মান কত হবে? 5। এই যে 6 আছে, তাহলে এটা জারণ মান 5। 1 মিনিটে শেষ। অক্সিজেন কয়টা আছে? 5টা আছে, তাহলে জারণ মান 6। 5টা থাকলে কি? 6। বুঝছি? 5টা থাকলে 6, আর কি 6টা থাকলে 5। 6টা থাকলে কি? 5। এখন আসো, এই যে ক্যারোস অ্যাসিড বা হচ্ছে কি পারঅক্সোসালফিউরিক অ্যাসিড, দেখো মনে রাখবা, যার যোজনী এক যার যোজনী, মানে হাইড্রোজেনের যোজনী 1, সোডিয়াম থাকলে সোডিয়ামের যোজনী 1 হয়, তাই না? যাদের যোজনী 1 সব সময় তার কর্নারে রাখবা। যেমন হাইড্রোজেনের কর্নারে রাখছে, 2 হাইড্রোজেনের কর্নারে রাখছে। একটা সালফার তার গ্রুপ সংখ্যা কত? 16 নাম্বার গ্রুপ, তার সর্বোচ্চ যোজনী +6 হইতে পারে, এর চেয়ে বেশি হইতে পারবে না। কিন্তু নরমালি এটা থেকে বের করলে 8 হয়ে যায়, এর জন্য এটা ব্যতিক্রম, সম্ভব না, তাই না? এই যে +6, তাহলে কেমনে মেনটেন করা যায়? এই সালফারের সাথে দেখো কি করছে, চারপাশে এই অক্সিজেনের যোজন মাত্র 2, তাহলে দেখো এই পাশে একটা, এই পাশে আরেকটা দিয়ে আরেকটা অক্সিজেন দিছে। এই যে বন্ধনটা, এই বন্ধনটা কি বলা হয়? পারঅক্সাইড বন্ধন। কি অক্সাইড? পারঅক্সাইড। পারঅক্সাইড দুইটাই মিলা, দুইটা অক্সিজেনে মিলা, তখন তার জারণ মান কত হয়? -1। তিনটা কথা সবসময় মনে রাখবা, এগুলো যদি ভালো করে বুঝতে চাও। একটা হচ্ছে পারঅক্সাইড, একটু আগে তো দেখলামই আমি, পারঅক্সাইডের জারণ মান সবসময় -1 হয়। বুঝছি? সন্নিবেশ বন্ধন, যদি সন্নিবেশ বন্ধন হয়, সেই ক্ষেত্রে সবসময় জারণ মান -2। আর যদি সমযোজী হয়, কি যদি সমযোজী হয়, সমযোজী হইলে 0, 0। এই তিনটা পারলেই, এই তিনটা যদি তোমার মাথায় থাকে, তাহলে এগুলো সবগুলো পারবে। সমযোজী বন্ধন হইলে 0 হয়। তাহলে এই যে পারঅক্সাইড, এটা হচ্ছে কত? -1। এটা কত? -1, মানে 2 অক্সিজেনে মিলা -1, 2 অক্সিজেনে মিলা কি? -1। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? এই হাইড্রোজেনের জন্য +1, এই অক্সিজেনের জন্য হচ্ছে -2, এই অক্সিজেন সবার জন্যই কি? -2। বুঝছি কিনা? তাহলে -2 কয়টা আছে? 3টা। বুঝছি কিনা? 3টা। ক্লিয়ার? আচ্ছা, এই পারঅক্সাইডের হচ্ছে কত? পারঅক্সাইড হচ্ছে কত? -1। পারঅক্সাইডের কত? -1, তাই না? পারঅক্সাইডের জন্য কত? -1, তাই তো? পারঅক্সাইডের জন্য -1। আচ্ছা, কিন্তু অক্সিজেন কয়টা আছে এখানে? 2টা আছে। আর এই হাইড্রোজেনের জন্য কত? +1। বুঝছি? +1 হয়। তাহলে দেখো, এই পাশে 1, এই পাশে 1, তাহলে প্লাস কত আছে? +2। এই যে +2 আর এই যে -2 কাটা, আর 3 দুগুণে কত হয়? 6। ঠিক আছে? তাহলে এই পাশে -6, ওই পাশে গেলে কি হবে? +6। এটা বুঝছো? না বুঝলে আবার বলাই, এই যে আবার এই যে এখানে দেখে পড়াই, ওইটা চিত্র দেখে পড়ানো হচ্ছে, এটা দেখে পড়ো, বুঝো। সালফারকে X ধরছি, 2টা হাইড্রোজেন আছে, তার জন্য হচ্ছে কত? +2, মাইনাস, তার মধ্যে 3টা অক্সিজেন, বুঝো, 3টা অক্সিজেন হচ্ছে কি? হচ্ছে যার জন্য -2। বুঝছি? আচ্ছা, ওকে। আচ্ছা, আর একটা আছে, তার জন্য কি? -1 ইন্টু সংখ্যা অক্সিজেন কয়টা? 2টা। তুল্য সংখ্যা সমান সমান হচ্ছে 0। এই যে এই পাশে -2, এই পাশে +2 কাটা, তাহলে এই পাশে কি আছে? x -3 দুগুণে কত? 6 সমান সমান 0। তাহলে x সমান সমান হচ্ছে কি? +6। বুঝছি এখন? আচ্ছা, আচ্ছা, সোডিয়াম থায়োসালফেট হলো 6। সোডিয়াম থায়োসালফেট কত? 6 হয়। ঠিক আছে? তার মধ্যে স্পেসিফিক ভাবে বলে, এখানে 2টা সালফার আছে, 2টা সালফারের মধ্যে একটা সালফারের যোজনী হচ্ছে -2e, আর একটা সালফার হচ্ছে +6। জাস্ট এইটুকুই, এত এগুলো বোঝার দরকার নেই। জাহাঙ্গীরনগর এগুলো চিত্রমিত্রতে আসবে না, এরা নেই। 6 থাকলে 5, 5 থাকলে 6। আর হচ্ছে সোডিয়াম থায়োসালফেট যেটা, সেটা 6 আর হচ্ছে -2। ঠিক আছে? এত বোঝার দরকার নেই।
আচ্ছা Fe3O4 এটার মানটা একটু ভগ্নাংশ টাইপ আসে, হ্যাঁ সেটা কত, এই যে 2.66, এই যে এটার ভ্যালু এই যে 8/3 আসবে, ভাগ করলে 2.66 মুখস্থ করে ফেলবেন, 2.66 মুখস্থ করে ফেলবেন। এই যে এটা জাহাঙ্গীরনগরের কোশ্চেন, এটা জাহাঙ্গীরনগর 21-22 মনে আসছিল, তার মানে এটা কেমনে বের করবা, যে 2x। আচ্ছা জারণ মান তোমরা পারো তো, না পারলে বইলো, তাহলে আমি শিখাই দেই। জারণ মান হয় কেন্দ্রীয় পরমাণুর, জারণ মান কার হয় তোমরা পারো দেখে আমি বলতেছি না। কেন্দ্রীয় পরমাণু, 3 ধরনের পরমাণু থাকলে তার মাঝেরটা কেন্দ্রীয় পরমাণু, এই যে এটা কেন্দ্রীয় পরমাণু, এটা কি কেন্দ্রীয় পরমাণু, বুঝছি কিনা? কেন্দ্রীয় পরমাণু তাহলে আমরা এক্স ধরছি, সংখ্যায় কয়টা আছে, দুইটার জন্য 2x প্লাস, উভয় পাশেই প্লাস। যোজনী, সোডিয়ামের যোজনী কত 1, কিন্তু সোডিয়াম আছে কয়টা, দুইটা। অক্সিজেনের যোজনী হচ্ছে -2, কিন্তু আছে কয়টা, 7টা। মূল যৌগের জারণ মান সবসময় শূন্য হয়, তাহলে বুঝাই যাচ্ছে এখানে হচ্ছে 2 প্লাস হচ্ছে 2x মাইনাস কত, 7 গুণে 14 সমান সমান হচ্ছে 0। তাহলে 14 থেকে 2 বাদ দিলে কত থাকে, 12, বুঝছি কিনা? ওই পাশে গেলে কি হবে, প্লাসের 12, 2 দ্বারা ভাগ করলে বুঝাই যাচ্ছে কত হয়, +6, বুঝছি? এটা তাহলে কত হবে, +6। এগুলো চোখে চোখে করে ফেলানো যায়, কিন্তু কিভাবে করতে পারো, চোখে চোখে করতে পারি, তাই না? বুঝাই যাচ্ছে যে অ্যালুমিনিয়ামের 3 প্লাস, এটা হচ্ছে 1 মানে -1, এই যে ধাতব হাইড্রাইডে -1 হয় হাইড্রোজেন, জিঙ্কের 2, সালফারও কি হবে 2, এটাতে কি হবে, চোখের পলকে করে ফেলো। যদি আয়ন থাকে তাহলে কি হয়, আয়ন সমান সমান আয়ন হয়। এটা আসলে যে সোডিয়াম আছে এখানে, হ্যাঁ এটা ব্যতিক্রম, সোডিয়াম 2s2o3, ঠিক আছে? তাহলে এটা কত হবে, 6 হবে, ব্যতিক্রম এটা। এগুলো আশা করি পারবা, এই যেটা জাহাঙ্গীরনগরের কোশ্চেন। আচ্ছা হেক্সাসায়ানোক্রোমেট পারবা না, এগুলো পারি। এই যে সায়ানাইডের মান হচ্ছে 1, পানিরটা মনে হয় দিছিলাম, এই যে এটা করছিলা, পানিরটা দিছিলাম, এগুলো করছিলা। আচ্ছা এই যে ডি ইউনিট, এই যে এটা আসছে, এই যে দেখো, এই যে এটা ফেরোসায়ানেট আসছে, এটা আসছে, ঠিক আছে? এগুলো তাহলে কি করতে হবে, পড়তে হবে। আচ্ছা এগুলো আমি দেখাইছি, এগুলো আশা করি পারার কথা। জারণ বিজারণ শনাক্তকরণ, জারক বিজারক এগুলো বইলা ফেলছি, তুমি নিজে একটু দেখে নিবে। আচ্ছা জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, এটা ওর সাথেই বাপ পারা যায়, ওর সাথে ফিরবে না হয়, ঠিক আছে? এগুলো আমরা পড়ছি, এগুলো দরকার নেই। জারণ বিজারণ রিডক্স বিক্রিয়ার ব্যতিক্রম কিছু, হ্যাঁ কিছু ব্যতিক্রম দেখা যায়, ব্যতিক্রম গুলো আমরা পড়বো। কি পড়বো, ব্যতিক্রম গুলো পড়বো। এই যে কয়টা বই আছে এগুলো মুখস্থ করবা, তাইলে ব্যতিক্রম বুঝবা। তুমি গ্যাপ থাকলে তাহলে অবশ্যই করবা, গ্যাপ থাকলে করবা না কেন, গ্যাপ থাকলে করো। তোমার যদি মনে হয় যে না ক্লাস ইফেক্টিভ, তাহলে করো, ঠিক আছে? ক্লাস করো, ভিতরে তো ক্লাস দেয়াই আছে, আমি দেখাইও দিছি কিভাবে বের করতে হয়, ওইটা দেখে করো। আর আজকে রাতের মধ্যে সব ক্লিয়ার পাওয়া যাবে, হ্যাঁ সব ডিটেলস গুছায় তোমার তানভীর ভাই দিয়ে দিবে। আচ্ছা শত জারণ বিজারণ বিক্রিয়া, জাস্ট যেখানে বই যতগুলো ব্যতিক্রম আছে ওগুলো পড়লেই হবে। এখন শত জারণ বিজারণ বিক্রিয়া কোনটা, একটা যৌগ থাকবে, টোটালটা একটা যৌগ কিনা, এটা একটা যৌগ। একটা যৌগের মধ্যে কয়টা পদার্থ আছে, একটা, দুইটা, তিনটা আছে। এদের মধ্যে একটা যৌগের মধ্যে যে কোনো একটা পদার্থের জারণ ঘটবে, আরেকটা পদার্থের বিজারণ ঘটবে। আবার এই একটা যৌগের মধ্যে একাধিক পদার্থের মধ্যে এখান থেকে কারোর জারণ ঘটবে, কারোর বিজারণ ঘটবে, বুঝছি কিনা? তাহলে ধরো এই যে এখানে যদি আমি চিন্তা করি, পটাশিয়ামের হচ্ছে +1, নাইট্রোজেনের হচ্ছে +5, অক্সিজেন হচ্ছে -2, বুঝছি? অক্সিজেনের কত, -2। কিন্তু দেখো একটা যৌগ তৈরি করছে এটা KNO3 থেকে, KNO2 আর হচ্ছে অক্সিজেন। দেখো অক্সিজেনের যোজনী এখানে -2 ছিল, হয়েছে 0। পটাশিয়ামের এখানে, নাইট্রোজেনের ছিল +5, এখানে হয়েছে কত, +3। তাহলে দেখো 5 থেকে 3 হয়েছে, মানে কমছে। -2 থেকে 0 হয়েছে, তার মানে ডেফিনেটলি বাড়ছে। তার মানে এই যে অক্সিজেনের জারণ ঘটছে, নাইট্রোজেনের বিজারণ ঘটছে। তাহলে একটা যৌগের মধ্যে জারণও ঘটছে, বিজারণও ঘটছে, সেই যৌগটাকে বলা হয় শত জারণ বিজারণ বা অটো রিডক্স রিঅ্যাকশন। সেম বিক্রিয়া, এই যে একটা যৌগ থাকবে, যৌগটা থাকবে একটা। এখানে দেখো এই সেম নাইট্রোজেনের জারণ ঘটছে, এই বিজারণ ঘটছে, অক্সিজেনের জারণ ঘটছে, তাহলে এটাই শত জারণ বিজারণ বিক্রিয়া, বুঝছি? এরকম যৌগ দেখলে বুঝবা না। আবার বিক্রিয়ক কয়টা থাকবে, একটার মধ্যে থেকে কি হবে, একাধিক যৌগ হবে, যার মধ্যে একটার জারণ হবে, আরেকটার বিজারণ ঘটবে, বুঝছি? আচ্ছা ওকে। অসামঞ্জস্য বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন ইংলিশ খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আগে ব্যাপারটা বুঝাই, তারপরে সহজ হবে। ধরো একটা বিক্রিয়ক থাকবে,
কি বলছি, একটা বিক্রিয়ক থাকবে। ওই একটা বিক্রিয়কে, যেমন এখানে ক্লোরিন আছে, এই একটা বিক্রিয়কের মধ্যে ক্লোরিন দুইটা না, এর মধ্যে একটার জারণ ঘটবে যেটার জারণ মান সবচাইতে বেশি, আর একটার উৎপাদ হবে যেটার জারণ মান সবচাইতে কম। তাহলে একটা বড় জারণ মান তৈরি করবে, একটা ছোট জারণ মান তৈরি করবে। সেটাকেই বলবো আমরা শত জারণ অসামঞ্জস্য বিক্রিয়া। দেখো ক্লোরিন এখানে 0 ছিল, ঠিক আছে, এখান থেকে তার সর্বোচ্চ তৈরি করছে প্লাস, তার সর্বনিম্ন করছে কত, -1। বুঝছি কিনা? তাহলে তার একটা আলাদা জারণ মান ছিল, সেটা থেকে তার সর্বোচ্চ জারণ মানও তৈরি করছে, সর্বনিম্ন জারণ মানও করছে। 0 থেকে 5 বাড়ছে, তাহলে ক্লোরিনের এইখানে কি জারণ ঘটছে, আর এখানে বোঝাই যাচ্ছে বিজারণ ঘটছে। এই ধরনের জারণ বিজারণকে আমরা বলতেছি বলো অসামঞ্জস্য বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া। তাহলে আমরা অসামঞ্জস্য বললাম, সামঞ্জস্য কি হবে, উল্টা। এরকম ছোট আর বড়টা মিলবে, মিললে এরকম একটা মধ্যস্থ, ঠিক আছে, বা শূন্য তৈরি করবে, উল্টাটা। এটার উল্টায় লিখলে জাস্ট যদি এদিকে ঘুরাই দিই, তাইলে এই বিক্রিয়ার নাম কি হবে, সামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য বাদ, তাহলে কি হয়ে যাবে, সামঞ্জস্য। বুঝছি কিনা? আবার একটা বিক্রিয়ক থাকবে, দুইটা একাধিক উৎপাদে সে থাকবে, কিন্তু তার একটা জারণ মান সর্বোচ্চ হবে, একটা সর্বনিম্ন হবে, সেটাই বলো অসামঞ্জস্য বা ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। এখন এটা মনে ভুলাতে যাবা, সামঞ্জস্য আর অসামঞ্জস্যের মধ্যে প্যাচ বাজাই দিবা তুমি। তুমি না, এটা সবাই প্যাচ বাজাই দিই আমরা, তুমি না, আমরা সবাই কি করি, এটা প্যাচ বাজাই দিই। তাহলে এই প্যাচ সারবে কেমনে ভাই? একটা মনে রাখতো, এই যে আমার এক ফ্রেন্ড ছিল অভি, আমার ফ্রেন্ড ছিল কি অভি। এই অভি, ঠিক আছে, সারা জীবন সে সিঙ্গেল ছিল, একলা। সারা জীবন কি ছিল সে, একলা। অভি কি সারা জীবন একলা। ও বি বলতে ব দিয়ে মনে রাখবো, অভি। তাহলে ও দ্বারা কি, এই যে অ দ্বারা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া, বি দ্বারা হচ্ছে বিক্রিয়কে, বি দ্বারা কি বিক্রিয়ক। তাহলে অ দ্বারা অসামঞ্জস্য বিক্রিয়ায় বিক্রিয়ক কি থাকে, সবসময় একলা থাকে। অসামঞ্জস্য বিক্রিয়ায় বিক্রিয়ক একলা থাকে। অসামঞ্জস্য বিক্রিয়ায় বিক্রিয়ক কেরা আছে, একলা আছে। সে উৎপাদে যায়, সে একাধিক আলাদা আলাদা হয়ে যায়। তাহলে সামঞ্জস্যতে কি হবে ভাইয়া, এই যে সামঞ্জস্য উল্টা, হ্যাঁ, কম্প্রপোর্শন রিঅ্যাকশন। তাহলে দেখো আমি কি বলছিলাম, আগে কি ছিল, অসামঞ্জস্য বিক্রিয়ক একলা ছিল, তাহলে সামঞ্জস্য উল্টা, উৎপাদ এসে একলা, বিক্রিয়ক এসে আলাদা আলাদা। তাহলে এটা আমরা পড়বো না, আমরা ওইটাই পড়বো। বিক্রিয়া দেখলে চিনবা কিনা, চিনবা না? দেখো সে থাকবে একা, কিন্তু সে উৎপাদের দুইটা পদার্থের মধ্যেই থাকবে। এক জায়গায় তার জারণ মান সর্বোচ্চ থাকছে, সর্বনিম্ন। এখন বলতে পারো ভাইয়া আমরা এত এত জারণ বিজারণ মনে রাখবো কেমনে? এই যে উদাহরণ এর বাইরে আসবে না, যে উদাহরণ এর বাইরে আসবে না। বুঝছি, বুঝছি কিনা, বুঝছি কিনা, বুঝছি। আচ্ছা, বিরঞ্জন বিক্রিয়া, রঞ্জনটাকে, রংটাকে, কালারিংটাকে কি করবে, বর্ণহীন করে দিবে। ব্লিচিং রিয়াকশন বা ব্লিচিং এজেন্ট রঙিন পদার্থকে বিবর্ণ করবে, কি করবে, বিবর্ণ করবে। রঙিন পদার্থ কি করবো আমরা, বিবর্ণ করবে। আচ্ছা, যেমন কি 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 আছে, তিনটা আছে, ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে পারক্সাইড। এই যে পারক্সাইডটা মহিলারা ব্যবহার করে, এই মাথার চুলকে কালো করতে, রঙিন করতে ব্যবহার করা হয় বিউটি পার্লারে, বুঝছি, চুলকে সোনালি করে। ক্লোরিন আর হচ্ছে সালফার দুইটা আছে, ঠিক আছে। এখন মনে রাখবা ক্লোরিন, ক্লোরিন নামটাই কেমন না, ক্লোরিন, ক্লোরিন হচ্ছে একটা শক্তিশালী বা মোটা বিরঞ্জক বা সবল বিরঞ্জক, যেটা গেঞ্জি বিভিন্ন কাপড় টাপড়ের ক্ষেত্রে ইউজ করা হয়। আর এই দুইটা মৃদু বিরঞ্জক, যেমন সুতা বা সিল্ক, এগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে মোটা দেখে সে গেঞ্জি কাপড়ের ক্ষেত্রে ইউজ করা হয় ক্লোরিন, আর এগুলা কি সুতা বা বিরঞ্জক কাগজে ব্যবহার করা হয়। জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, এগুলো তো রিটেন নাই, আমাদের আসবে না, সো দরকার নাই। এই যে এগুলো আমরা, এগুলো জাহাঙ্গীরনগর অনেক ক্ষেত্রে আসে, আসার কথা না, বাট একটু তাও জানি না, বিশেষ করে এইটা কেম এর উপরে তিনটা যে আছে, ঠিক আছে, একটা অম্লীয়, একটা ক্ষারীয়, একটা প্রশম, ঠিক আছে, তিনটা আছে, হ্যাঁ। আচ্ছা ওকে, তাহলে আমরা মনে রাখবো অম্লীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পার, এটার নাম কি, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। পারেতে প আছে, এর জন্য 5টা ইলেকট্রন আদান প্রদান করে, তার অবস্থা কি হয়, Mn2+ হয়। অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে, অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে একটু কমবে, সেটা কত, 3, আর সেটা Mn2 হয়, MnO2 হয়, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হয়। জাস্ট এটা মনে রাখবা। পটাশিয়াম ডাইক্রোমেট 3টা হয়, কিন্তু পটাশিয়াম ক্রোমেট কয়টা আছে, 2টা আছে, এর জন্য 3 এর সাথে 2 গুণ হইছে, সমান সমান কত হবে, 6টা, সমান সমান কয়টা হবে, 6টা। তাহলে ক্রোমিয়ামের আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা বা তুল্য সংখ্যা
এটা কি আমরা ই দ্বারা প্রকাশ করতে পারি, হ্যাঁ, ক্রোমিয়ামেরটা। তাহলে কত হবে 6, ই সমান সমান 6। তাহলে বলতো জারণ বিজারণের তুল্য সংখ্যা কি? তার আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। তাহলে এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 5, আর এটারও কত 3। বাকি এগুলো আশা করি তোমরা এমনি পারবা। আচ্ছা, এরপর আসো আয়োডিন যুক্ত জারণ বিজারণ বা ট্রাইটেশন, আয়োডিমিতি আয়োডুমিতি। এখন এটা কিভাবে মনে রাখবে? দেখো ভাইয়া ট্রিক শেখাবে। আয়োডিমিতি আর আয়োডুমিতি আমরা মনে রাখবো। এই যে ডো মানে হচ্ছে করা, ডো মানে ক, কি করবা? নির্ণয় করবা। কি করবা? নির্ণয়। কাকে নির্ণয় করবা? নামের আগে যেটা আছে আয়ো আছে, তার মানে আয়োডিন নির্ণয়। কি নির্ণয়? নির্ণয়। কাকে নির্ণয় করবা? এই যে আয়োডিনটাকে নির্ণয় করবা। আয়োডি, ডি দিয়ে আমি মনে রাখতাম দিয়া। ডি মানে কি? দিয়া। তার মানে কাকে দিয়া? আয়োডিন দিয়া। তাহলে আয়োডিন দিয়া অন্য জনকে নির্ণয় করবা। অন্য জনকে, বিশেষ করে বিজারককে নির্ণয় করা হয়। কোনটা? বিজারক। বুঝছে কিনা? আবার আয়ো মানে আয়োডিন, দ্বিমিতি, দিয়া, আয়োডিন দিয়া অন্যটাকে বা বিজারককে শনাক্তকরণ করবা। আয়োডুমিতি, ডু মানে করা, কাকে করবা? আয়োডিনকে নির্ণয় করবা অন্য জনকে দিয়ে। বুঝছি না? তাহলে আয়োডিনকে নির্ণয় করতে চাইলে ডুমিতি, আয়োডিন দিয়ে বিজারক পদার্থকে নির্ণয় করতে চাইলে আয়োডিমিতি। বুঝছি কিনা? এই বিজারক পদার্থ কে কে আছে? এই যে সোডিয়াম থায়োসালফেট, সালফাইড, আর্সেনাইড, এগুলা আয়োডিমিতি। বুঝছি কিনা? আর আয়োডিমিতি কি? আয়োডিন রে শনাক্তকরণ করবা এই যে এগুলা দিয়ে, এগুলা মিলে কাকে নির্ণয় করবা? আয়োডিনটাকেই নির্ণয় করবা। নির্ণয় করবো। আর আগেরটাতে কাকে নির্ণয় করছি আমরা? এই যে এদেরকে নির্ণয় করবো। এই যে আয়োডিন দ্রবণের সাহায্যে এদেরকে নির্ণয় করবো। ট্রাইটেশন করার মাধ্যমে পরিমাণ নির্ধারণ করবো। কাদের? এইটা আর এইটা আর এইটা, বিজারক পদার্থের। কার? এই যে বিজারক পদার্থের। ঠিক আছে? তাহলে আয়োডিমিতি, ডুমিতি, আয়োডিমিতি, ডুমিতি বুঝছো? আশা করি ক্লিয়ার। এইটুকু বুঝলেই হবে না, আর পড়তে হবে না। আর চিংটার আয়োডিন কাকে বলে? এটা একটু পড়বা। আয়োডিন জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, উভয় রূপে ক্রিয়া করে। তাহলে আয়োডিন জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, I2 জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। ঠিক আছে? দেখো চিংটার আয়োডিনে 2% চিংটার আয়োডিন হলো 100 ml প্রুফ অ্যালকোহল। 100 ml কি থাকে? প্রুফ অ্যালকোহল। অর্থাৎ 75% ইথানল আর কত 43% বিষাক্ত পানির মিশ্রণে 5 গ্রাম পটাশিয়াম আয়োডাইড থাকে। কি থাকে? পটাশিয়াম আয়োডাইড। আর 2 গ্রাম আয়োডিন থাকে। মোট কথা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, যেটা চিংটার আয়োডিনে আয়োডিন, পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে, ইথানল থাকে, পানি থাকে। ঠিক আছে? তারপরে শিখবা তুমি কোনটাতে কতটুকু থাকে। তাহলে আয়োডিনে 2 আছে, দুই, পটাশিয়াম প দ্বারা শুরু হয়, তাহলে 5। ঠিক আছে? আর হচ্ছে ইথানল 57%, আর বোঝা যাচ্ছে বাকিটা তাহলে 43% পানি হবে। ঠিক আছে? এই তাহলে এই ছিল জারণ বিজারণ। এই ছিল কি? জারণ বিজারণ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে জারণ বিজারণের নির্দেশক। এরপরে বাকি যে গ্যাস ক্রোমাটোগ্রাফি, বেয়ার ল্যাম্পার্টের সূত্র, এগুলো তো 1 স্টার। এগুলো তুমি জাস্ট একবার রিডিং দিবা নিজে, আই থিঙ্ক তাইলেই হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? লাস্টে গ্যাস ক্রোমাটোগ্রাফি আর হচ্ছে HPLCটা, ওই যে বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো একটু নিজে পড়বা। এটা আমার পড়ানোর বা বোঝানোর কিছু না, লাস্টের পার্টটা। ওটা কি করতে হবে না, এটা গ্রহসার পড়তে হবে না, গ্রহসার পড়তে হবে না। ঠিক আছে? আচ্ছা, এখন এখন যেটা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই যে মোলারিটি, নর্মালিটি, এগুলার যে ম্যাথ, তারপর হচ্ছে মূল সংখ্যার যে ম্যাথ, সেটা গ্রুপে ক্লাসে দেয়া আছে, ক্লাস করা সুন্দর করে করানো আছে। আশা করি ক্লাসটা যদি তোমরা ওইটা করো, তাহলে এই চ্যাপ্টারের আর কোনো প্রবলেম থাকবে না। কোশ্চেন যেভাবেই আসুক না কেন তুমি পারবা। আমি কইরে দিছি এগুলো মোলারিটি রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো। ঠিক আছে? এর আগের ক্লাসটা ওই পর্যন্ত ছিল। তাহলে আশা করি পরিমাণগত নেওয়ার প্রবলেম হবে না। আর আজকে রাতের মধ্যে গ্রুপের সকল কার্যক্রম সবকিছু ঠিকঠাক মতো হয়ে যাবে। আজকে সব গোছানো পেয়ে যাবে ইনশাল্লাহ আজকে রাতেই। ঠিক আছে? আজকে আসলে বেশি প্রেশার হয়ে গেছে, সেই 2:30 থেকে শুরু করছিলাম, এখন পর্যন্ত ক্লাসই চলতেছে। তোমাদের উপরে বেশি প্রেশার হয়ে গেছে, সো আজকে আর প্যারা দিব না। হ্যাঁ, বক্স এমসিকিউ মাস করতে হবে। বক্স এমসিকিউ সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট। আর অনুশীলনী ইম্পর্টেন্ট। অনুশীলনী এই শুধু জাহাঙ্গীরনগর, মুখনগর, তমুকনগর না, সব জায়গার জন্য অনুশীলনী ইম্পর্টেন্ট। আর অনুশীলনী সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকে, সো ওগুলো পড়তে হবে, পড়বা। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকো। তাহলে আজকে বেশি আসলে টায়ার্ড, একটু রিল্যাক্স দরকার, তোমাদেরও দরকার, আমাদেরও দরকার। হ্যাঁ, ঠিক আছে। চিন্তা করতেছি 2:30টার ক্লাসটা আরেকটু আগে নিয়ে আসতে হবে, অ্যাটলিস্ট 12:30টায় নিয়ে আসলে
তাহলে প্রবলেমটা হয়তো একটু কমবে। ঠিক আছে, দেখি। আচ্ছা, আসসালামু আলাইকুম।